আলোচনা করি তখন এথিক্স আমাদেরকে বলে দেয় যে moral behavior রাখার জন্য আমাদের what should be the correct action that we need to take. তবে এখানে একটা কোটেশন আমরা কোট আছে দেখেন, আমরা অনেক সময় কনফিউজ করি, আমরা যখন এই এথিক্স এর কথা বলি তখন এটাকে আমরা মিলিয়ে ফেলি সোশ্যাল কনভেনশনের সাথে, রিলিজিয়াস বিলিফের সাথে এবং লয়ের সাথে। এথিক্স এর এটা কমপ্লিটলি সেপারেট একটা কনসেপ্ট। It might be influenced by religious belief and social convention, but social convention, religious belief and law are separate than what we believe in ethics. তো এই জিনিসটা একটু আমাদের একটু ভালোভাবে অনুধাবন করতে হবে যে ethics basically focus on individually what I believe, what is right, what is wrong, এবং এটা করতে গিয়ে অনেকগুলি জিনিস আমাকে ইনফ্লুয়েন্স করতে পারে। আরেকটু ডিটেইলে যদি যাই, আমরা দেখতে পাচ্ছি যে ethics দুটো জিনিস ফোকাস করে। আমরা যদি প্রথম যেটা দেখার চেষ্টা করি, এটা স্ট্যান্ডার্ডস অফ রাইট, আমরা কতগুলি কি কি জিনিস দেখলে আমি রাইট বলতে পারবো, রং বলতে পারবো, পার্টিকুলারলি হিউম্যান বিহেভিয়ারের ক্ষেত্রে ইন টার্মস অফ এবং এই রাইট এবং রংটা আসে আমার রাইটস থেকে, হিউম্যান রাইটস থেকে, আমার অব্লিগেশন থেকে, এবং আমার বেনিফিটস টু দ্য সোসাইটি বিবেচনার মাধ্যমে, আমার ফেয়ারনেসের মাধ্যমে, এবং স্পেসিফিক কতগুলি ভার্চুস বিবেচনায়। এটা হলো প্রথম রেফারেন্সটা। সেকেন্ড, আমরা দেখতে পাই এথিক্স রেফার টু স্টাডি অফ ডেভেলপমেন্ট ওয়ান্স এথিক্যাল স্ট্যান্ডার্ড। তার মানে কতগুলি স্ট্যান্ডার্ড রাইট এন্ড রং ডিসাইড করার জন্য কতগুলি স্ট্যান্ডার্ড বিহেভিয়ারাল প্র্যাকটিস আছে, সেই জিনিসটাই এথিক্স আমাদেরকে ডিটারমাইন করে দেয়। তাহলে এই যদি এথিক্সের ডেফিনেশন হয়, আমরা যেটা বুঝলাম, এবং আমরা প্রথমে যখন আমাদের ক্লাউডে যে শব্দগুলি লিখতেছিলাম, these are related but these are all qualities that a person should have, but at the same time ethic বলতে চাচ্ছে যে আমি what I am doing right thing or wrong thing। এখন এটা যদি আমাদের মাথায় থাকে, তাহলে how do you really define what is ethical teaching? Ethical teachingটা বলতে আমি তখন কি বুঝি? একটা আইডিয়া পেলাম, কমপ্লিট ডিউটি। Teaching with complete responsibility. Okay? এখানে একটু আলোচনার বিষয় আছে। আমরা যখন এই রেসপন্সিবিলিটি শব্দটা প্রায় আমরা ব্যবহার করি, রেসপন্সিবিলিটি যখন আমরা বলি, what really do you understand by this? আমাকে কেউ একজন কি বলবেন রেসপন্সিবিলিটি যখন বলি তখন কি মিন করি আমরা? বারবার কিন্তু রেসপন্সিবিলিটি কথাটা আসতেছে। Considering the responsibility of teaching with accountability and loyalty, এটা অনেকটা কভার করেছেন। আমরা যখন রেসপন্সিবিলিটি বলি তখন আমরা এটা মিন করি যে আমার যে কাজটার জন্য আমি রেসপন্সিবল, এটার জন্য আমি অ্যাকাউন্টেবল। রেসপন্সিবিলিটির সাথে অ্যাকাউন্টেবিলিটির সাথে সাথে চলে আসে। আমি যদি কাজটা না করি, তাহলে প্রথমে এটার জন্য আমি অব্লিগেটেড, আমি দায়বদ্ধ প্রথম। এই জিনিসটা অনেক সময় আমরা ভুলে যাই যে রেসপন্সিবিলিটির সাথে আমার অ্যাকাউন্টেবিলিটি, আমার পার্সোনাল অ্যাকাউন্টেবিলিটি জড়িত আছে। স্যার, আরেকটা শব্দ বারবার আসছে, সেটা হচ্ছে স্যার অনেস্টি আর ইন্টিগ্রিটি। এই দুইটা স্যার একটু যদি। ওকে, আমরা প্রায় বলে থাকি অনেস্টি এন্ড ইন্টিগ্রিটি, দুইটার মধ্যে অনেক পার্থক্য রয়ে গেছে। আমি শিওর অনেকে আপনার পার্থক্যটা জানেন, সময়ের সংক্ষিপ্ততার কারণে হয়তো আমি সেটা বলে যাব। আমরা যখন অনেস্টি বলি, আমি একটা এক্সাম্পল প্রায় দিয়ে থাকি, এই এক্সাম্পলটা দিয়ে দিলে এটা পুরোপুরি ক্লিয়ার হয়ে যাবে। মনে করেন আরিফাকে আমি বললাম যে তোমাকে অফিসের কাজে চিটাং যেতে হবে, এবং চিটাং যাওয়ার জন্য আমাদের ইউনিভার্সিটি রুল অনুযায়ী she can claim 10,000 টাকা আসা যাওয়ার খরচ বাবদ, এবং সে চিটাং ভিজিট করে এসে 10,000 টাকার একটা বিল অ্যাকাউন্টে জমা দিল। অ্যাকাউন্টস অফিস কি তাকে ডিসঅনেস্ট বলতে পারবে?
অবভিয়াসলি না, কিন্তু ঘটনাটা কি ঘটেছে, আরিফা কিন্তু সে পাবলিক ট্রান্সপোর্ট ইউজ করে নাই, সে তার ফ্রেন্ড গাড়ি নিয়ে গেছিল, চিটাগাং তার ফ্রেন্ডের গাড়িতে গেছে। এই যে ব্যাপারটা, আপনি কিন্তু এই কারেক্ট ইনফরমেশনটা না দিয়ে, বিল না দিয়েও আপনি কিন্তু প্রমাণ করতে পারেন যে ইউ আর বিহেভিং অনেস্টলি। কিন্তু ইন্টিগ্রিটির ক্ষেত্রে এটা কমপ্লিটলি ডিফারেন্ট। ইন্টিগ্রিটি সম্পূর্ণ পার্সোনাল, আপনার নিজের কাছে আপনার দায়বদ্ধতা, যে আপনি যদি আপনার বিবেকের কাছে ধরা না পড়েন তাহলে ইন্টিগ্রিটি আসবে না। ইন্টিগ্রিটির জন্য বাইরে থেকে কেউ আপনাকে সুপারভাইজ করতে পারবে না। ইন্টিগ্রিটিটা কমপ্লিটলি নিজের পার্সোনাল। আমি এই কাজটা ঠিক মতো করলাম কিনা এটা আমার জন্য আমি দেয়। যেমন আমরা দেখতে পাই আমাদের স্টুডেন্টরা যখন অনলাইনে ক্লাসে অ্যাটেন্ড করে, তখন তারা অ্যাটেন্ড করছে কিন্তু আসলে কি সময় দিচ্ছে কিনা সেটা সম্পূর্ণ নির্ভর করতেছে। ইফ দে ডু নট বিহেভ, ডেমনস্ট্রেট ইন্টিগ্রিটি, এটা আমরা পাবো না। কাজেই অনেস্টি এবং ইন্টিগ্রিটির ভিতরে একটা লোক আনএথিক্যালি কাজ করে হচ্ছে অনেস্টি ডেমনস্ট্রেট করতে পারে, আমরা বুঝতে পারবো না, কিন্তু ইন্টিগ্রিটির ব্যাপারটা সম্পূর্ণ তার নিজের উপর। Arifa, do you like to add something on that? তাহলে কি স্যার বিষয়টা এরকম যে অনেস্টি আমার দেখতে পায় সবাই, বাট ইন্টিগ্রিটিটা আমার দেখতে পায় না? Of course, honesty ব্যাপারটা সবাই দেখতে পায়, এবং অনেস্টি যাচাই করার জন্য কতগুলি ভিজিবল কতগুলি রুলস রেগুলেশন আছে, তা দিয়ে আমি অনেস্টি যাচাই করতে পারি। কিন্তু ইন্টিগ্রিটির ব্যাপারটা এটা কমপ্লিটলি আমার পার্সোনাল। আমি ইন্টিগ্রিটি ওয়েতে মেনটেন করছি কিনা এটা আমি নিজে বলতে পারবো, অন্য কেউ বলতে পারবো না। আমি অন্যকে ফাঁকি দিতে পারবো, বাট ইন্টিগ্রিটি যদি সত্যিকার অর্থে হয় তাহলে আমি সেটা দিতে পারবো। কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে বারবারই আমাদের অনেস্টি এবং ইন্টিগ্রিটি পাশাপাশি আসছে। আমরা ইসলাম ধর্মে যে কথা বলি মুনাফেক বলি, যেটা মুনাফেকের সাথে এই সম্পর্কটা ইন্টিগ্রিটি সম্পর্ক রয়ে গেছে। ওকে, আমরা এথিক্যাল টিচিং নিয়ে বেশ কিছু পয়েন্ট আমরা পেলাম। এখানে খুব স্ট্রং কতগুলি জিনিস আসছে, যে শেষেটা বলছে I should be model of strong character traits such as perseverance, honesty, respect, lawfulness, patience, fairness, responsibility and unity. Okay, আমরা নেক্সট স্লাইডে যাবো এবার। এখন আমরা একটু বোঝার চেষ্টা করবো যে আমরা যখন ইথিক্যাল টিচিং বলি তখন কি বলে, যে কথাগুলি আপনারা বলেছেন অনেকটা কভার করে ফেলেছেন আপনারা। Ethical teacher basically they are guided by certain beliefs that lead their attitudes and action. তাদের অ্যাটিটিউডটাকে তৈরি করে এবং অ্যাকশনে যেটা যায় সেই অ্যাকশনটা ডিসাইড করে হোয়াট ইজ বেস্ট। তার অ্যাটিটিউড তার অ্যাকশনগুলিকে ডিটারমাইন করে দেয়, এবং এই অ্যাটিটিউডটা আসে বিলিভ থেকে চলে যায় অ্যাটিটিউডে, অ্যাটিটিউড থেকে তার অ্যাকশনে নিয়ে যায়, এবং অ্যাকশনটা কি ধরনের অ্যাকশন হয় যেটা সে মনে করে বেস্ট। কাজে যখনই আমরা বলি এথিক্যাল, তখন আমি বুঝি যে আমি এমন একটা বিহেভিং ভিতরে আমি যাব যেখানে আমার ডিসিশন মেকিং প্রসেসে, আমার ক্লাসরুম ফ্যাসিলিটেশনের ক্ষেত্রে, আমার কোর্স সিলেবাস কোশ্চেনিয়ার তৈরি করা থেকে আরম্ভ করে যতগুলি আমার ক্লাসরুম টিচিং ফ্যাসিলিটেশনের ব্যাপারে যতগুলি অ্যাক্টিভিটিস আমি করি, যে ব্যাপারে যে সমস্ত ডিসিশন আমি নিই, সেই ডিসিশন মেকিং এর ক্ষেত্রে আমার বিলিভটা কি এবং এই বিলিভটা আমার অ্যাটিটিউডটা কিভাবে নিয়েছে তার উপর ভিত্তি করে আমি অ্যাকশনে যেতে পারি। কাজে এথিক্যাল টিচার বলতে আমি বুঝি টিচিং আমরা যেটা বোঝার চেষ্টা করি যে always guided by his beliefs and attitude and actions. তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি বার্গার বলে একজন অথর, উনি বলেছেন যে যখনই আমি এথিক্যাল টিচিং বলি তখন তিনটা জিনিস এখানে হাইলাইট উনি করার চেষ্টা করেছেন। প্রথম যে বিষয়টা, এথিক্যাল টিচার যিনি সবসময় চেষ্টা করে যে হোয়াট কাইন্ড অফ ভ্যালু am I imparting, আমি কি টিচিং প্রসেসের ভিতরে আমি কি ভ্যালু ইম্পার্ট করছি, এবং এই ভ্যালু ইম্পার্ট করতে গিয়ে হোয়াট কাইন্ড অফ নলেজ আমার স্টুডেন্টরা পাচ্ছে, এবং এই নলেজটাকে অ্যাপ্লাই করার জন্য কি ধরনের স্কিল আমরা দিতে পারছি। এই তিনটা জায়গাতেই এথিক্যাল টিচিং এর ব্যাপারটা চলে আসছে। আমরা আরেকটু জিনিস দেখি এখানে জন 2004-এ সেই দুটো জিনিসকে ক্লাসিফাইড করার চেষ্টা করেছে। একটা জিনিস এথিক্স এন্ড টিচিং এন্ড ডিল উইথ
একাডেমিক কমিটমেন্ট, এই দুইটার সাথে সাথে একটা বড় ধরনের একটা সম্পর্ক রয়ে গেছে, সেই জন্যই সে দুটাকে সে আলাদাভাবে ক্লাসিফাই করার দেখার চেষ্টা করেছে। তাহলে আমি যদি এথিক্যাল টিচিং করতে চাই, তো প্রথম প্রশ্নটা আসে যে এথিক্যাল টিচিং করার জন্য আমার কোড অফ এথিক্স বলে ডিফাইন কিছু আছে কিনা এবং এথিক্যাল নর্মস গুলি কিছু আছে কিনা। আমি শিওর আমার কলিগরা আমার সাথে একমত হবেন যে আমরা গ্রিন ইউনিভার্সিটিতে আমরা কতগুলি বিহেভিয়ার নর্মস প্রত্যেকটা ক্লাসে আমরা দিয়ে দিয়েছি। 20টা বিহেভিয়ারাল নর্মস আছে। এখন আপনি প্রশ্ন করতে পারেন যে বিহেভিয়ারাল নর্মস গুলি কি এথিক্স এর সাথে রিলেটেড? যারা এই লাইনে এক্সপার্ট তারা সাধারণত বলে যে প্রথম দিকে এথিক্যাল হওয়ার জন্য কতগুলি বিহেভিয়ারাল নর্মস এবং প্র্যাকটিস গুলি থাকে। বিহেভিয়ারাল নর্মস গুলি যখন একটা লোক রেগুলার প্র্যাকটিস করে এবং প্রতিনিয়ত যখন সেটা প্র্যাকটিস করতে থাকে, তখনই সেটা এথিক্যাল বিহেভিয়ারের দিকে টার্ন নেয়। কাজে আমাদের গ্রিন ইউনিভার্সিটিতে আমরা যে 20টা বিহেভিয়ারাল নর্মস এর কথা আমরা বলার চেষ্টা করেছিলাম এবং এটা ডিসপ্লে করা আছে বোথ ফর দি ফ্যাকাল্টি এবং আওয়ার স্টুডেন্টস, দিস কুড বি টার্ন ইনটু এ এথিক্যাল কোড অফ এথিক্স, টার্ন করতে পারে যদি আমরা সত্যিকার অর্থে সেগুলিকে প্র্যাকটিসে নিয়ে যেতে পারি। এবং আমরা যখন অনলাইন টিচিং এ চলে আসছি, সেখানে কিন্তু আমরা কতগুলি সোশ্যাল ক্যাপিটাল আমরা অলরেডি সবার সাথে শেয়ার করেছি এবং সেটাও আসলে কিভাবে আমরা নিয়েছি সেটাও প্রশ্ন। তো এখানে আমরা যে পয়েন্টগুলি দেখতে পাচ্ছি সেটা হলো যে কোড অফ এথিক্স এর ব্যাপারটা, এথিক্যাল নর্মস এর ব্যাপারটা, তারপর আছে যে আমরা রিলেশনশিপ বিটুইন স্টুডেন্ট এন্ড স্টুডেন্ট, এবং এই রিলেশনশিপ এস্টাবলিশ করতে গিয়ে ডেফিনেটলি উই আর ফেসিং সার্টেন কাইন্ড অফ টেনশন, এবং এই টেনশনটাকে নিউট্রালাইজ করার জন্য প্যাডাগজিক্যাল এবং অ্যান্ড্রাগজিক্যাল কতগুলি বিষয় আছে। এইটা কম্বিনেশন, প্যাডাগজিক্যাল এবং অ্যান্ড্রাগজিক্যাল কম্বিনেশন নিয়ে আমরা আমাদের স্টুডেন্ট টিচার রিলেশনশিপটাকে স্বাভাবিক করার জন্য যে টেনশন যাতে আমরা না ভুগি, কি আমরা সে উদ্যোগ নিতে পারি কিনা। এখন আমরা আসবো যে আমরা প্রফেশনের কথা বলি, তাহলে এই আলোচনার প্রেক্ষাপটে আমরা কি বলতে পারি কিনা হোয়াট আর দ্য এথিক্স অফ টিচিং প্রফেশন? টিচিং প্রফেশনে তাহলে এথিক্স গুলি কি থাকবে? আলোচনায় কিছুটা ওভারল্যাপিং হতে পারে। আমরা কি সবাই আছি? আমি দেখতে পাচ্ছি আমাদের 45 পার্টিসিপেন্ট অলরেডি জয়েন করেছেন। আবুল হোসেন স্যার কি এখন পারছেন জয়েন করতে, লিখতে পারছেন? স্যার উনি আসছেন তো দেখছি। ওকে, আসছেন। Boundary between not should be and এখানে একটা শব্দ আসছে, ট্রিটিং ইচ স্টুডেন্ট ইকুয়াল। ইকুয়াল যদি বলেন, সেখানে ইকুয়ালিটি এবং ইকুইটি দুইটা বিষয় চলে আসে। হাউ ডু ইউ রিয়েলি ডিফারেন্সিয়েট বিটুইন ইকুয়ালিটি এন্ড ইকুইটি? আমি একটু কার কাছে শুনতে চাইবো। হাউ ডু ইউ ডিফারেন্সিয়েট বিটুইন ইকুয়ালিটি এন্ড ইকুইটি? ক্লাসে আপনার 25 জন স্টুডেন্ট আসছে, এখানে যেটা বলছে সবাইকে আপনি ইকুয়ালি ডিল করবেন, সেখানে ইকুইটি এবং ইকুয়ালিটির ভিতরে কোনো পার্থক্য আছে কিনা? আচ্ছা স্যার, আমি বলবো। প্লিজ বলেন। অকতারা বলছিলাম বিজনেস থেকে। বলেন।
ইকুইটি হচ্ছে ব্যাপারটা আমরা যেভাবে ডিফাইন করি বিজনেসে, যে ইফ দ্য প্রোডাক্টিভিটি লেভেল ইজ সেম দেন দে মাস্ট বি পেইড ইকুয়ালি। দিস ইজ দ্য ইকুইটি। প্রোডাক্টিভিটিটা দেখবো যে কার কেমন আউটপুট, সেটাকে ডিফাইন করা হয় ইকুইটি শব্দটা দিয়ে। ওকে, আমরা এখানে আলোচনা করছি বেশিরভাগই আমাদের স্টুডেন্টদেরকে ক্লাসে। হ্যাঁ, ক্লাসে যে মনে করেন যে আমরা দুজন অ্যাসাইনমেন্ট দেখলাম বা দুজনের নলেজ দেখলাম, নলেজ অফ দ্য সাবজেক্ট। তো এখানে দুজনেরই যদি সিমিলার হয়, দে উইল গেট সিমিলার মার্কস। দিস ইজ দ্য ইকুইটি। ওকে, একটু আমি আবার একটু আলাপ করি। আমরা যখন স্যার আমি একটু বলি স্যার। জি বলেন। স্যার আমি আসসালামু আলাইকুম স্যার। আমার কাছে যেটা মনে হয় একজন স্টুডেন্ট সিপিএ, আপনার নামটা বলেন। আমি ডক্টর মোহাম্মদ আমিনুর রহমান স্যার, গুড, সিএস ডিপার্টমেন্ট। জি জি। দুজন স্টুডেন্টের ক্ষেত্রে এভাবে ইকুয়ালিটি যদি হয়, যেটা ভালো হোক খারাপ হোক আমি একইভাবে দেখছি, এটি ইকুয়ালিটি। আর ইকুইটি হচ্ছে একজন ভালো স্টুডেন্ট, তার যে গ্রেডিং পাওয়ার কথা, তার যে অ্যাসেসমেন্ট করতে হবে একটা অ্যাসাইনমেন্ট, তার গুড কোয়ালিটি, সেই অনুসারে তাকে আমি 5 দিলাম। আর একজনের কোয়ালিটিটা একটু খারাপ, সেটা হলো আমি 4 দিলাম। এটা ইকুইটি। আমার একজন ভালো স্টুডেন্টও তার সিজিপিএ হয়তো 4 আছে আউট অফ 4, বাট তার অ্যাসাইনমেন্টটা খারাপ হয়ে গেছে, তাকে কিন্তু আমি 4 দিচ্ছি। যার একজন স্টুডেন্ট খারাপ, তাকে আমি কিন্তু 5 দিয়ে দিচ্ছি, তার অ্যাসাইনমেন্টটা ভালো হচ্ছে। এটা ইকুইটি আমার কাছে মনে হয়। থ্যাংক ইউ ভেরি মাচ। আমার মনে হয় আপনার দুইজন যে এক্সপ্লেনেশনটি দিয়েছেন, আমি একটু অ্যাড করি আপনাদের সাথে। আমাদের ক্লাসরুম টিচিং এর, বিশেষ করে আমাদের টিচারদের জন্য এই দুইটা শব্দ খুবই ইম্পর্টেন্ট, ইকুয়ালিটি এন্ড ইকুইটি। আমাদের ক্লাসে হাই পারফর্মিং স্টুডেন্টস, মিড পারফর্মিং স্টুডেন্টস এবং লো পারফর্মিং স্টুডেন্ট থাকে। অ্যাজ এ টিচার হিসাবে আমি কিছু কিছু ক্ষেত্রে আই নিড টু ট্রিট দেম ইকুয়ালি, যেখানে সবাই বেনিফিটটা পাবে। বাট হাই পারফর্মিং স্টুডেন্ট যারা আছে, দে সামটাইম ডিজার্ভ সামথিং, সাম চ্যালেঞ্জিং টাস্ক ফ্রম আস। ঠিক একইভাবে যে আন্ডার পারফর্মিং স্টুডেন্ট যে আছে, সে কিছু ডিজার্ভ করে অ্যাডিশনাল অ্যাটেনশন ফ্রম আস। এখন যদি আপনি ইকুইটি এনশিওর করতে চান, তাহলে বেসড অন দি নিড, প্রত্যেকটা স্টুডেন্টের নিড অনুযায়ী আপনার ডিফারেন্সিয়েটেড ট্রিটমেন্ট করতে হবে। সেটা ফোকাস করে ইকুইটি। আর ইকুয়ালি বলে সবাইকে আপনি সমানভাবে দেখছেন। কাজে এখানে আমাদের টিচিং এর ক্ষেত্রে এই ইকুয়ালিটি এবং ইকুইটি বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ, এবং এই জিনিসটা যদি ক্লিয়ার না থাকে তাহলে কিন্তু কনফিউশন হবে। আমি জিনিসটাকে ক্লিয়ার করতে পেরেছি? স্যার লায়লার একটা প্রশ্ন ছিল, বোধহয় স্যার লায়লা হ্যান্ড রেজ করেছে। লায়লা একটু বলেন। লায়লা স্যার আমি আসলে দুটো ডিফারেন্স বলতে চাচ্ছিলাম, ওটার জন্য ওই সময় হ্যান্ড রেজ করেছিলাম। ওকে ওকে, বলেন। স্যার আমাদের তো ইকোনমিক্স এর প্রিন্সিপাল আছে, 10 প্রিন্সিপাল। সো ওখানে আমাদের যে ফার্স্ট প্রিন্সিপাল, পিপল ফেসেস ট্রেড অফ। সো ওখানে যখন আমরা সোসাইটি বেসিসে দেখি, তখন সোসাইটি কিন্তু সোসাইটি ফেসেস ট্রেড অফ বিটুইন ইকুয়ালিটি এন্ড ইকুইটি। সো ওখানে কিন্তু এভাবেই বলে যে আমাদের যে সোসাইটির রিসোর্সেস আছে হুইচ ইজ স্কেয়ার, সো আমাদের যেটা করতে হয়, সোসাইটিকে ট্রেড অফ করতে হয় যে সে কোনটা চুজ করবে। সো সে যখন ইকুয়ালিটি চুজ করে, স্যার অলরেডি আপনি বলে ফেলেছেন, তখন সে সিটিজেনদের মধ্যে ইকুয়ালি রিসোর্সটা ডিস্ট্রিবিউট করে। আর যখন ইকুইটি চুজ করে, তখন আসলে স্যার সে যায় হচ্ছে গিয়ে অ্যাকর্ডিং টু দ্য নিড। যে লো ইনকাম পিপল হলে আমি তাকে বেশি সাপোর্ট দিব, হাই ইনকাম পিপলের হয়তো দরকার নেই, ওইভাবে আমরা সুন্দর বলেছেন। ওই যে অ্যাকর্ডিং টু নিড এন্ড রিকোয়ারমেন্ট অনুযায়ী যখন আমরা ডিস্ট্রিবিউট করি, তখন আমরা ইকুইটির দিকে যাচ্ছি। ঠিক একইভাবে আমি ক্লাসরুমে যখন আমার স্টুডেন্টদেরকে আমি যখন ট্রিট করছি, তখন কিন্তু আমাকে এই বিষয়টা মাথায় রাখতে হবে। এক্স্যাক্টলি স্যার, এখানেও আমাকে আসলে ট্রেড অফ করতে হবে যে আমি আসলে কোনটাতে যাব। সো আমি যদি ইকুইটিতে যাই, আমি আমার যারা যে স্টুডেন্ট একটু কম বুঝে, স্লো লার্নার, তাকে একটু বেশি নার্চার করলাম। যে ফার্স্ট লার্নার আমি তো বুঝতেই পারছি যে সে তো অটোমেটিক্যালি শিখে যাবে। সো আমি যদি আমার স্লো লার্নার বা মিড লার্নারদের বেশি ফোকাস করি, সেক্ষেত্রে আমি ইকুইটি আসলে মেইনটেইন করছি এখানে। ভেরি গুড। এখানে একটা আরিফা সেকেন্ড স্টেটমেন্ট একটু পড়ে বলো তো। মেক myself to treat my student in childish care also. Make myself to treat my student in childish care, also to be self-inspired and inspired student, to be think broad and make them to start thinking as beyond the limit. এটা ভালো একটা স্টেটমেন্ট আসছে। আমরা নেক্সট ইয়েতে যাচ্ছি। এতক্ষণ আমরা যে আলোচনা করেছি সেটাকে আবার একটু রিভিজিট করার জন্য এখানে নিয়ে আসছি। এথিক্স অফ টিচিং প্রফেশন বলতে আমরা যেটা বোঝার চেষ্টা করি,
যে কথাগুলো অলরেডি আপনারা বলেছেন এখানে আবার হাইলাইট করা হচ্ছে যে টিচার মাস্ট ডেমনস্ট্রেট কতগুলি কোয়ালিটির ব্যাপার চলে আসছে, সেটার মধ্যে ইন্টিগ্রিটি কথাটা প্রথমেই আসছে এবং এটার সাথে ইম্পার্সিয়ালিটির ব্যাপারটা আসছে। আমরা অনেক সময় টিচিং প্রফেশনে আমরা পার্সিয়ালিটি আমাদের ভিতরে চলে আসছে, সেটার জন্য বলছে ইম্পার্সিয়ালিটি। আমাদের এথিক্যাল বিহেভিয়ার ক্লাসরুমে যেরকম আছে, আমাদের তাদের গার্জিয়ান যারা আছে, তাদের প্যারেন্টস এবং তাদের কোয়ার্কার সবার সাথে আমাকে এই ইন্টিগ্রিটি ইম্পার্সিয়ালিটি যে বিষয়টাকে মেনটেন করতে হবে। এবং অবশ্যই আমাদের টিচারদের একটা স্ট্রং ক্যারেক্টার, এটা অলরেডি আপনারা বলেছেন, পারসিভিয়ারেন্সের কথা বলেছেন, অনেস্টির কথা বলেছেন, এগুলি যে কথাগুলি এখানে আসছে সবগুলি কথাই আপনারা আমাদের ইয়াতে বলেছেন। এথিক্যাল নর্মস এর কথা যখন আমরা বলি টিচিং এ, তখন এই নর্মস এর ব্যাপারটা কিন্তু আমরা এর আগেও বলেছিলাম যে আমাদের প্রত্যেকটা ক্লাসে আমরা 20টা এথিক্যাল বিহেভিয়ারাল নর্মস আমরা দিয়ে থাকি। সেখানে বেসিক্যালি আমরা 3টা কার্ডিনাল প্রিন্সিপাল ভিত্তি করে এই নর্মস গুলি দিই। আপনাদের নিশ্চয়ই মনে আছে যে আমরা বলি হোয়াট উই বিলিভ, হোয়াট উই প্র্যাকটিস, হোয়াট উই প্রমোট। এই 3টা জিনিস যখন সিমাল্টেনিয়াসলি আমাদের ভিতরে চলে আসে এবং দীর্ঘদিন ব্যাপী যখন আমাদের বিহেভিয়ার প্যাটার্নের ভিতরে এটা চলে আসে, এই নর্মস গুলি তখন আর নর্মস থাকে না, তখন এটা কোড অফ কন্ডাক্টের ভিতরে হিসাবে সামিল হয়ে যায়। এথিক্যাল নর্মস এর কথাগুলি আবার আসছে এখানে, যে আমরা রেসপেক্ট ফর পারসন, টিচার্স আউট টু এনকারেজ মিউচুয়াল রেসপেক্ট অ্যামং স্টুডেন্টস, এবং আমাদের এই 20টা এথিক্যাল নর্ম যেটা আমরা বিহেভিয়ারাল নর্ম যেটা আমরা বলি, সেটা যদি লক্ষ্য করেন অনেকগুলি জিনিস এখানে ভিতরে জড়িত রয়েছে। ফেয়ারনেস এর ব্যাপারটা বারবার আসছে। ফেয়ারনেস নিশ্চয়ই আমরা বুঝি, ফেয়ারনেস বলতে আমরা কি বুঝি সেটা এখন আমরা আবার আপনাদের কাছে যাব যে what are ethics, why are ethics important in teaching? এখানে অনেকগুলি পয়েন্ট দেওয়া আছে, আপনাদের প্রায়োরিটি সেট করে বলতে হবে যে এটাকে কোনটাকে আপনার প্রায়োরিটি দিচ্ছে। আমাদের দেখতে পাচ্ছি আমাদের 3জন পার্টিসিপেন্ট চলে গেছেন। আরেকজন চলে গেছেন, আরেকজন চলে গেছেন, এখন 40 জন হচ্ছে, 45 ছিল, এখন 40 জন আছি আমরা। স্যার আমি লিখতে পাচ্ছি কিনা, টু প্রিপেয়ার ভ্যালু ড্রিভেন গ্রাজুয়েটস, এটাই স্যার আমার মনে হচ্ছে। আচ্ছা আচ্ছা, আপনি কি এখন লিখতে পারছেন হোসেন স্যার? আমি স্যার এখনো ক্লিয়ার হতে পারছি না, মাঝে মাঝে পারছি, যাই হোক আমি এইভাবে স্যার চলি। Okay, to demonstrate professional integrity, first to set extend the acceptable standard. Okay, second, to prepare value-driven graduates. Great humanity. Okay. দেখেন একদম 10th এ আসছে, to confirm the rules of the university. Value-driven graduates first position আছে এখানে, professional integrity second position এ। আমরা দেখতে পাচ্ছি fourth position চলে আসছে, to create আছে। আপনাদের মধ্যে থেকে একজনকে যদি একটু আমি রিকোয়েস্ট করব, এই টেবিলটা আমাদেরকে কি মেসেজ দিচ্ছে? এটা তো আমাদের অ্যাকশন রিসার্চ, আমরাই এই ডাটাগুলি তৈরি করেছি। তো এটা যদি হয় টেবিলগুলি আমাদেরকে কি মেসেজ দিচ্ছে, একজন কি বলবেন? আবুল হোসেন স্যার কি দেখতে পাচ্ছেন না?
পুরোপুরি দেখতে পাচ্ছি, তাই জুনিয়রদের কাছ থেকেই স্যার শুনি আগে। জি জি, সেটাই আমি বলতে, আমি শিওর দিতে চাচ্ছি আপনি দেখছেন কিনা। হ্যাঁ দেখতে পাচ্ছি স্যার, কিন্তু বলবো কম আর কি। না আচ্ছা ঠিক আছে। আমাদের সোশ্যোলজি ডিপার্টমেন্ট থেকে আর কেউ আছেন নাকি? বিজনেস স্কুল থেকে কেউ হুমায়ুন, বলবেন? হুমায়ুন বিজনেস স্কুল থেকে কেউ বলবেন এই টেবিলটা আসলে আমাদের কি মেসেজ দিচ্ছে? আমার প্রবলেম হলো আমি কাউকে দেখতে পাচ্ছি না, সেই জন্য বাই নেম কাউকে বলতে পারছি না আমি। জুনিয়রদের মধ্যে থেকে বলুক স্যার, ভালো হবে। এবং এটা যদি না বলেন তাহলে কিন্তু আমি যে প্রথমেই বলছিলাম যে ইন্টারেক্টিভ টিচিং লার্নিংটা হবে, আপনারা যদি কথা না বলেন এই, তাহলে কিন্তু এটা পার্সিয়ালি হবে আর কি, সাকসেসফুলি হবে না ইন্টারেক্টিভ। স্যার আমি বলবো যে আমার কাছে আমার পার্সোনাল যেটা মনে হচ্ছে, জি, যদিও আমি শওকতারা বলছিলাম সকতার বলেন। স্যার আমার কাছে যেটা মনে হচ্ছে যে আমরা যখন মানে ক্লাসগুলো কন্ডাক্ট করব তখন আমরা কোন জিনিসগুলো খেয়াল রাখবো, কোন জিনিসগুলোর উপর প্রায়োরিটি দিব বেশি এবং কোন জিনিসগুলো আমরা অ্যাভয়েড করব, এটার একটা কনফিগারেশন বলতে পারি আর কি। এবং এটা কিন্তু আমরাই তৈরি করছি, এটা তাই না? এটা হ্যাঁ, এটা এই আন্ডারস্ট্যান্ডিং থেকে যদি আমরা চলি তাহলে আমরা একটা লার্নিং এনভায়রনমেন্ট ক্রিয়েট করতে পারবো, বেটার লার্নিং এনভায়রনমেন্ট। এখানে একটা কনফিউশন হতে পারে কিনা এই টেবিল থেকে, যে আমরা বলছি একদম 10th পজিশন আমরা ফেলে দিয়েছি টু কনফার্ম দি রুলস অফ দি ইউনিভার্সিটি। ইউনিভার্সিটির রুলস গুলিকে যদি আমরা বেশি গুরুত্ব না দিই, এখান থেকে স্যার একটা পিকচারই ক্রিয়েট হয়, যেটা যদি খুব সাহস দেন বলতে পারি যে আমি যদিও এই রেটিং এর সাথে এখন পর্যন্ত ইনভলভ হতে পারিনি, যেহেতু অনেক টিচারই এটাকে দিয়েছে, তার মানে হচ্ছে রুলস রেগুলেশনের প্রতি আমাদের রেসপেক্টটা কমে গেছে, এটা ধরে নেওয়া যায়। এই মানে এটা আমাদের কাছে একটা বার্ডেন মনে হয় যে এটা রিডিংসটা এরকমই উঠে আসছে আর কি, এটা অবশ্যই ভালো না, এটা অবশ্যই আমাদের জন্য ডিভাস্টেটিং একটা জিনিস হলো আর কি, যদি আমরা সবাই এভাবে চিন্তা করি যে আমাদের ইউনিভার্সিটির রুলস রেগুলেশনস গুলো আমাদের টিচারদের এগেইনস্টে যাচ্ছে, এটা তো স্যার ঠিক না, এই ফিলিংসটা তো থাকা ঠিক না। এবং আমার মতামত একটু ডিফারেন্ট যদিও স্যার। স্যার একটা বিষয় বলি স্যার, এখানে যদি বলি যে এতগুলো পয়েন্টের মধ্যে সেন্ট্রাল যেটা আবার সবগুলোকে রেফ্লেক্ট করে, সেটা হচ্ছে টু অ্যাভয়েড পার্সোনাল বিলিফস অন স্টুডেন্টস। এই ব্যাপারটা স্যার হয়েছে যে আমরা নিজেদেরকে চাপিয়ে দেওয়ার যে ব্যাপারটা, সেখানে ইম্পার্সোনাল হবে এবং এখানে কোনো ভ্যালু ইম্পোজ করা যাবে না, ভ্যালু জাজমেন্ট করা যাবে না। এটা স্যার এটা সেন্ট্রাল মনে হচ্ছে, তাকে ঘিরেই সব বিষয়গুলো কিন্তু আছে স্যার। আচ্ছা, 5th পজিশনে যে যেটা আছে, এটাও স্যার এটারও পজিশন এত খারাপ হওয়ার কথা না স্যার, 9th পজিশনে আসার এটা উচিত না। তার মানে কি আমরা আমাদের পার্সোনাল বিলিফ গুলো বলতে পারি, এটা কিন্তু ঠিক না। আমরা ক্লাসে কিন্তু এটা সব ইয়েতেই কিন্তু স্কুলগুলোতেই কিন্তু বলে যে পার্সোনাল বিলিফসটা এভাবে ক্লাসরুমে আনা যাবে না। ওকে, শামীম মন্ডল হাত তুলেছে, শামীম মন্ডল প্লিজ। স্যার আমার মনে হয় যে পোলে আমরা যেগুলোকে দিয়েছি এখানে রুলের প্রতি কোনো অনীহার প্রকাশ ঘটে নাই বলে আমি মনে করছি। আমি ম্যাডামের সঙ্গে একটু দ্বিমতই পোষণ করছি, শ্রদ্ধার সঙ্গে। আচ্ছা আচ্ছা, এই কারণে যে আমরা যখন বলছি যে স্ট্যান্ডার্ড মেনটেন করব, যখন আমি ক্রিয়েট হিউম্যানিটির কথা বলছি, তখন আমি রুলস রেগুলেশনকে অমান্য করব বা অগ্রাহ্য করব, এটার প্রশ্নই ওঠে না। ওই প্রথমগুলি আসলে প্রি কন্ডিশন, সুতরাং রুলস এন্ড রেগুলেশনটা অটোমেটিক্যালি চলে আসে যদি আমি ওইগুলাকে গুরুত্ব দেই। সে কারণে আমি মনে করছি যে সবাই খুব ওয়েল থট একটা এখানে করেছেন, অ্যারেঞ্জমেন্টটা করেছেন, এবং সেক্ষেত্রে কোনোভাবেই বিশ্ববিদ্যালয়ের রুলের প্রতি এটা অনীহা প্রকাশ ঘটে নাই, বরং আমরা বলছি প্র্যাকটিসের মধ্য দিয়ে অটোমেটিক্যালি রুলস এন্ড রেগুলেশন গুলি পালিত হয়ে যাবে এবং আমরা সেটা অত বেশি গুরুত্ব না দিয়েও আমরা পালন করে ফেলবো প্র্যাকটিসে, এটাই প্রমাণ করছে। থ্যাংক ইউ স্যার। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ, ওয়ান্ডারফুল এক্সপ্লেনেশন। স্যার আমি একটু বলতে পারি? স্যার মহিউদ্দিন। জি মহিউদ্দিন বলেন। স্যার আমি এখন যেটা ফার্স্টে শো করছে আমি এটাতেই ক্লিক করেছিলাম, আমি বারবার দেখছিলাম যে এটার পজিশনটা কোথায় যায়,
এখন ফার্স্টে চলে আসছে তো এই কারণে স্যার বলতে চাচ্ছি স্যার আমাদের লক্ষ্য হচ্ছে মানে এই যে প্রথম যেটা কমিটমেন্ট টু দ্য স্ট্যান্ডার্ড অলমোস্ট লাইক ভিশন আর এই যে ইউনিভার্সিটির রুলস রেগুলেশন পলিসিস প্র্যাকটিস এগুলো তো সব হচ্ছে ওয়ে হাউ টু রিচ দেয়ার স্যার আমরা যদি আমাদের টার্গেট ঠিক থাকে তাহলে ধাপে ধাপে এগুলো আমাদের মূল লক্ষ্য যদি অ্যাচিভড হয়ে যায় স্যার স্যার ডোন্ট টেক ইট আদারওয়াইজ আমাদের মহল্লায় একজন মানে বয়স্ক লোক ছিলেন ইনি বলতেন আমার তো আর গ্রীষ্মকালের দরকার নেই আমার পাকা আম পাইলেই হয় তো আমার যদি টার্গেট এবং গোল অ্যাচিভড হয়ে যায় পলিসি বা প্র্যাকটিস বা রুলস এগুলো তো সিম্পলি জাস্ট ওয়েজ একটা স্যার কি বলবো এগুলা একটা সামসেটস আর আমাদের টার্গেট হচ্ছে মানে কমিটমেন্ট টু দ্য স্ট্যান্ডার্ড আই ডু ফিল সো আমিও স্যার ম্যাডামের সঙ্গে একটু দ্বিমতই করছি ওকে থ্যাংক ইউ ভেরি মাচ এটা আমাদের ব্রেইন স্টর্মিং এর জন্যই করা হলো যে আসলে আমরা যখন প্রায়োরিটি সেট করি তখন কিভাবে যায় তবে রুলস এর যে বিষয়টা আসছে 10th পজিশন ডাজ ইট মিন দ্যাট উই আর নট গিভিং ইম্পর্টেন্স অন ইট আপনাদের এক্সপ্লেনেশন থেকে যেটা আসছে আমরা যদি কমিটমেন্ট টু দ্য স্ট্যান্ডার্ড যদি একটু বলতে পারবা আমার হ্যালো স্যার শুনছি আমরা একটা নয়েজ আসছিল স্যার ওকে তার মানে আমাদের প্রথম যে পয়েন্ট আছে আমরা কমিটমেন্ট টু দি স্ট্যান্ডার্ড যদি করতে চাই তাহলে এটাকে অ্যাচিভ করার জন্য আমাদের অনেকগুলি কাজই করতে হবে তার ভিতরে ইউনিভার্সিটি রুলস রেগুলেশন প্রসিজার অবশ্যই আমাদেরকে ফলো করতে হবে আমি নেক্সট স্লাইডে যাচ্ছি স্যার বাড়ি বলছিলাম স্যার স্যার আপনার পয়েন্ট অফ ভিউ থেকে স্যার আপনি র্যাঙ্কিংটা কিভাবে করতেন স্যার একটু জানতে চাচ্ছিলাম স্যার আমি যেটা বলবো যে ফিগারটা আমরা যেটা দেখতে পেয়েছিলাম এটা আমাদের সবার থেকে কিন্তু আসছে তাই না জি স্যার সরি এখানে যেটা আমরা ভ্যালুটা যেটা দেখতে পেয়েছিলাম কিন্তু এখান থেকে আসছে আমি পার্সোনালি বলবো যে এটা একটা ওয়ান্ডারফুল সিনারিও আসছে যে আমরা স্ট্যান্ডার্ডটাকে আগে মাথায় রেখে বাকিগুলিকে আমরা ফলো করব তবে এখানে কনফার্ম রুলস এন্ড ইউনিভার্সিটি এটা 10th পজিশন আসবে না 5th পজিশনে যাবে এটা নিয়ে ডিবেট থাকতে পারে বাট বাকি কাজগুলি আমার এই কমিটমেন্ট টু দ্য স্ট্যান্ডার্ডকে অ্যাচিভ করতে হলে বাকিগুলি আমাকে করতে হবে এবং কোনটাকে কতটা প্রায়োরিটি দিব সেটা নিয়ে ডিবেট থাকতে পারে এবং আমি মনে করি দিস আর অল রিলেটেড বিষয় থ্যাংক ইউ স্যার এখন আমরা যে ইম্পর্টেন্স অফ এথিক্স এর যেটা কথা বললাম সেটা নিয়ে কিছু কথাবার্তা এখানে আছে যেটা আমরা জানি যে আমরা যখন এই টিচিং পজিশনে বিভিন্ন বিষয় নিয়ে আমরা কোড অফ এথিক্স গুলি ফলো করার চেষ্টা করি তখন আমাদের কতগুলি পার্সোনাল বায়াস থাকে কতগুলি বিলিভ থাকে এই পার্সোনাল বায়াস এবং বিলিভ গুলি যদি রাইট ওয়েতে ডিরেকশন না পায় তখনই এই কনফিউশন হওয়ার সম্ভাবনা থাকে আমরা ক্যাপটিভ অডিয়েন্স হয়ে যেতে পারি আমরা অনেক সময় আমাদের বিলিফের কারণে এবং বিলিফটা অনেক সময় প্রপারলি গাইডেড নাও হতে পারে এটা খুব বিশ্বাস করি স্যার এই জিনিসটা নিয়ে খুব সমস্যা আছে আর কি তবে আমরা বলি যখনই আমরা এথিক্স এর কথা বলি তখন আমরা বলি ডেফিনেটলি টিচার্স আর গাইডেড বাই ফেয়ার expected to be fair in all particularly dealing with the students এবং তাদের কি কি অ্যাডভান্টেজ পাবে না পাবে সেই ক্ষেত্রে অবশ্যই ফেয়ার হতে হবে একটা বিষয় এখানে আসছে যে টিচার কি কোনো অবস্থায় স্টুডেন্টদের কাছ থেকে ভ্যালুয়েবল কোনো গিফট নিতে পারে কিনা আর একটা কথা বলি স্যার এই পার্সোনাল বিলিফস এর জায়গাটা এই জন্যই স্যার এটা কিন্তু পলিটিক্যাল ইডিওলজির সঙ্গে এটা খুব সম্পৃক্ত ব্যাপার এইটা খুব বিপজ্জনক রাইট রাইট এখানে আরেকটা প্র্যাকটিস হলো যে আমি কি আমার স্টুডেন্টদের কাছ থেকে পার্সোনাল কোনো গিফট আমি নিতে পারি কিনা এটা নিয়েও কিন্তু অনেক দ্বিমত আছে লিটারেচার এইসব ব্যাপারে অনেক রিসার্চ ফাইন্ডিংস এই কথা বলছে it might deviate me from my impartiality এবং biasness এর ক্ষেত্রে আমাকে হয়তো আমি একটা স্টুডেন্টের কাছ থেকে একটা ভ্যালুয়েবল গিফট পেয়ে আমি তার প্রতি বায়াস হব না এটা বলা বোধহয় খুব ডিফিকাল্ট সেই জন্যই সাজেশনটা হলো যে ইটস অলওয়েজ বেটার টু অ্যাভয়েড টেকিং এনি কাইন্ড অফ গিফট ফ্রম দি স্টুডেন্টস পার্সোনাল প্রফেশনাল রিলেশনশিপ যখন আমরা স্টুডেন্টের সাথে করি তখন এই রিলেশনশিপটা এটা টু মাচ ক্যাজুয়াল যদি হয়ে যায় এবং
তখন এটা মেনটেন করা কি রিলেশনশিপের ক্ষেত্রে আমরা অনেক সময় বলি আমরা স্টুডেন্টদের সাথে উই নিড টু বি ফ্রেন্ডলি বাট উই ক্যানট বিকাম ফ্রেন্ড, ওই কথাটা আমরা কিন্তু অনেক সময় বলে থাকি। এখানে যেটা বলছে যে আমাদের টিচার নিড টু প্রোটেক্ট স্টুডেন্টস সেফটি বাট বিলিভ দ্যাট দিস ইজ সামওয়ান এলস জব। এখন এইটা কিন্তু আরেকটা বিষয় চলে আসছে যে আমাদের স্টুডেন্টদের সেফটিটা আমাদের দায়িত্ব, এটা আরেকজন করে দিবে সেটা বলার কথা না। এবং টিচাররা বাই ডিফল্ট they are always exercising certain kind of enjoying some power. Whenever we are moving to classroom, we are leader. এবং তখন কিন্তু আমরা কিছু পাওয়ার এনজয় করি, পাওয়ার, এবং সেই পাওয়ার এক্সারসাইজ করতে গিয়ে যদি আমরা মিস ইউজ অফ পাওয়ার করি তখন কিন্তু আমার আর এথিক্যাল বিহেভিয়ারটা থাকে না। ওকে, এবার আমরা আরেকটা ইয়েতে যাব, হোয়াট ডাজ এথিক্যাল ইস্যুস মিন? কোনটাকে আমরা এথিক্যাল ইস্যু বলবো? Sitting in exam, আচ্ছা, respect and responsibilities. Bias assessment, okay. Okay, we face that makes us question our own moral standpoint. Conflict with morals. Respect and confidentiality taken biased decision. Taking biased decisions, respect and confidentiality, partial behavior, Gender gender bias. bias, Okay. activity that violates moral principles, একটা শব্দ কিন্তু আমরা প্রায় ইউজ করি, আমরা মরাল প্রিন্সিপলস বলছি, এবং আমরা আরেকটা শব্দ বলি মোরালিটি এন্ড মোরাল। এই জিনিসটা কিন্তু এথিক্স এর সাথে রিলেটেড। আমরা যখনই বলি ইথিক্স মানে ডুইং রাইট ও রং ডিফারেন্সিয়েট করা, যখন আমরা বলি মোরালিটি, ইট বেসিক্যালি অলসো কাম ফ্রম দোজ রাইট এন্ড রং থেকে, যে সমস্ত ডিসিশন মেকিং প্রসেস আমরা যাই সেখান থেকে কিন্তু এই জিনিসটা আসে। এবং আমরা দেখতে পাই যে মোরালিটি যে এই শব্দটা, এটা বেসিক্যালি আসছে ল্যাটিন মোরালস থেকে, এবং সেটা মিন করে কাস্টমস অর ম্যানার্স, এবং সেই কাস্টমস এন্ড ম্যানার্স এর ভিতরে তখন চলে আসছে যে আমি রাইট এবং রং বিষয়টা আমি ডিসাইড করছি কিনা। তাহলে এখানে আমরা বেশ কিছু বিষয় পেলাম, হোয়াট ডাজ এথিক্যাল ইস্যু মিন,
এথিক্যাল ইস্যু মেইন করতে গেলে তাহলে দেখা যাচ্ছে যে যে সমস্ত ডিসিশনগুলি আমি নিচ্ছি, যেগুলি বিহেভিয়ারাল প্র্যাকটিসগুলি আমি করছি, সেগুলিকে আমি এথিক্স এর পার্সপেক্টিভ রাইট এন্ড রং চিন্তা ভাবনা করে করছি কিনা, সেই বিষয়টাই আমাকে এথিক্যাল ইস্যু হিসেবে আমাকে দেখতে হবে। যেমন জেন্ডার বায়াসের কথা যদি বলা হয়, why gender bias could be an ethical issue. জেন্ডার এটা যদি কেউ একটু এক্সপ্লেন করেন, জেন্ডার বায়াসটাকে এথিক্যাল ইস্যু কেন হবে? কেউ কি বলবেন? জেন্ডার বায়াস যদি আমরা বলি তাহলে আমাকে তো প্রথমে ক্লিয়ার করতে হবে যে জেন্ডার এবং সেক্স এর মধ্যে পার্থক্যটা কি, জেন্ডার বলতে আমি কি বুঝি, তাহলে আমি জেন্ডার বায়াসনেসটাকে ক্লিয়ার হয়ে করতে পারবো। কেউ কি একটু বলবেন? কেউ? আমি বলবো, আরিফা বলছিলাম। প্লিজ। স্যার অনেক সময় যেটা হয় যে ক্লাসে অনেক সময় ফিমেল টিচাররা ফিমেল স্টুডেন্টের প্রতি একটু উইকনেস ফিল করে, অথবা মেল টিচার মেল স্টুডেন্টের প্রতি অনেক সময় মনে করে যে না, মেয়েরা তো আসলে সায়েন্স তেমন একটা বুঝে না, অথবা সোশ্যাল সায়েন্সের সাবজেক্টের ক্ষেত্রে দেখা যায় ফিমেল টিচার মনে করে যে ছেলেরা তো আসলে অত বেশি সিম্প্যাথেটিক না। তো তখন আমরা একটা বায়াস ডিসিশন নিয়ে ফেলি ইন টার্মস অফ জেন্ডার। এখানে স্যার জেন্ডার শব্দটাই কিন্তু নারী পুরুষের সমতা। জেন্ডার যখন আমরা বলবো, আমরা অনেক সময় জেন্ডারকে এইভাবেই দেখছি যে মানে ওই যে সেক্স হিসাবে দেখছি, এখানে অনেক সময় ব্যবহার হয় এইভাবে, কিন্তু জেন্ডার ইজ নারী পুরুষ সমতা স্যার। এখন এটা তো বড় বিষয়টা চলে গেলেন, এটা নিয়ে তো আমি জানি না, সময় লাগবে এটাকে আলোচনা করার জন্য। আমাদের সমস্যা যেটা হয়, আমরা যখন জেন্ডার বলি এটাকে ইনডাইরেক্টলি আমরা পুরুষ এবং মহিলাকে বোঝাই, কিন্তু জেন্ডার বলতে তো আমরা বুঝি যে সোশ্যালি কনস্ট্রাক্টেড রিলেশনশিপ বিটুইন ম্যান এন্ড উইমেন। সেক্ষেত্রে যদি যান সোশ্যালি কনস্ট্রাক্টেড রিলেশনশিপ বিটুইন রিলেশনশিপ এন্ড রুলস ফর ম্যান এন্ড উইমেন, সেই ক্ষেত্রে সোসাইটি ম্যানকে এক ধরনের রোল দেয়, আবার উইমেনকে এক ধরনের রোল দেয়। দিতে গিয়েই তখন কিন্তু এই বায়াসনেসের প্রশ্নটা চলে আসে, ডিসক্রিমিনেশনের ব্যাপারটা চলে আসে। কাজে এটা একটা বড় একটা বিষয়, এটা নিয়ে আলাদা একটা সেমিনার হতে পারে। জি স্যার। ওকে, আমরা নেক্সট স্লাইডে যাচ্ছি। ইস্যু এথিক্যাল ইস্যু বলতে এই যেটা একটু ফার্দার একটু ক্লিয়ারিটি এখানে আনা হলো যে আমরা যখনই কোনো ডিসিশন আমরা নেই, কোনো অ্যাক্টিভিটি হাতে নেই, তখনই আমাদের মাথায় রাখতে হয় যে আমরা মোরাল প্রিন্সিপাল গুলি ফলো করে ডিসিশন গুলি নিচ্ছি কিনা। বিশেষ করে এথিক্স এর যে ডেফিনেশনটা আমরা আগে শিখে আসছি সেটাকে মাথায় রেখে তো আমাদেরকে কোনটা এথিক্যাল ইস্যু হবে কোনটা এথিক্যাল ইস্যু না সেটাকে আমরা ঠিক করতে পারি। একটা এক্সাম্পল এখানে দেওয়া হয়েছে, যখনই কোনো একটা একজন টিচার, একটা এক্সাম্পল এখানে রাখা হয়েছে যে প্রমোশনের ক্ষেত্রে যেমন প্রমোশন হবে, দুইজন ফ্যাকাল্টি চিন্তা করছে যে আমার কলিগ প্রমোশন পেয়ে গেছে, আমি কেন পাবো না। সেই ক্ষেত্রে জাজমেন্টের ক্ষেত্রটা দেখা যাবে যে যিনি প্রমোশন পেয়েছেন she or she already deserve, that's why তিনি এটা পেয়েছেন, কিন্তু আমি যেহেতু প্রমোশন পাই নাই আমি কিন্তু সেই ক্রেডিটটা তাকে দিতে চাই না, তখনই এটা একটা এথিক্যাল ইস্যু হয়ে যেতে পারে আর কি। এটা আমাদের পার্সোনাল বিলিফ থেকে, পার্সোনাল বায়াসনেস থেকে অনেক সময় এই জিনিসটা চলে আসে। প্রশ্ন হল যে আমি হাউ ক্যান আই রিলি আইডেন্টিফাই এথিক্যাল ইস্যুস, আমি এথিক্যাল ইস্যুগুলিকে কিভাবে বের করব? একটা স্যার বলি স্যার, মানে যেটা হচ্ছে
যে কৃতজ্ঞতার শিকারের ক্ষেত্রে কার্পণ্য, এইটা স্যার দেখা যায় অনেক ক্ষেত্রে। আমি যদি স্যার একটা উদাহরণ দেই, যখন অনেকেই বই লেখে বা একটা কিছু করে অনেকের কাছ থেকে তথ্য নেয়, কিন্তু দেখা গেল যে কৃতজ্ঞতার শিকারটা করতেছে ওই বড় কয়েকজনের নামে, সেটা কিন্তু স্যার একটা বড় ধরনের এথিক্যাল ইস্যু, যে আপনি ওই কারোর নামটাই নিয়ে আসলেন না। এবং আমার মনে হয় স্যার কৃতজ্ঞতা স্বীকার করতে যদি 2 পৃষ্ঠা লাগে তবুও করা উচিত। তাহলে এখন এই যে বিষয়টা বলেন, ইট ইজ বিকজ অফ ইউর পার্সোনাল পারসেপশন যে এটা একটা এথিক্যাল ইস্যু হতে পারে, আরেকজনের কাছে এটা মোটে এথিক্যাল ইস্যু নাও হতে পারে। কাজে এটা কিন্তু কমপ্লিটলি নির্ভর করতেছে আমার পার্সোনাল জাজমেন্টের উপরে, তাই না? জি স্যার। এইবার পার্সোনাল জাজমেন্টটা আমার গাইড করবে আমার এথিক্যাল কনসিডারেশন। আমি যদি am I not guided by ethical consideration, তখন কিন্তু এথিক্যাল ইস্যুগুলি ডিফার করবে পার্সন টু পার্সন। এই যে এখন একটা সুন্দর এক্সাম্পল দিয়েছেন যে এটা কি আসলে আমার জন্য এথিক্যাল ইস্যু কিনা, এবং এটা মিস্টার এক্স এর জন্য এথিক্যাল ইস্যু কিনা, সেটা সম্পূর্ণ নির্ভর করতেছে হাউ এম আই গাইডেড বাই, আমার চিন্তা চেতনাকে কি গাইড করছে। জি স্যার। How to identify ethical issues, self reflection, একটা ভালো পয়েন্ট। Considering the relevant facts and principles, okay. Comparing against moral standards. Okay. আমরা দুইটা স্টেটমেন্ট দেখে চলে যাব, আমরা অনেকগুলি স্লাইড রয়ে গেছে, আমি তো ভয় পাচ্ছি আপনারা তখন থাকবেন কিনা আমার সাথে। কিন্তু ভালো লাগছে স্যার বিষয়গুলো। ওই কুয়েটে যখন আমরা করছিলাম ওখানে 75 ফ্যাকাল্টি মেম্বার, তাদের কেউই লিভ করে না এবং সবাই এত এনজয় করছিল এই বিষয়টাকে। To identify ethical issues, we need to have a solid ground about our own ethical principles. Very good point. Very good point. It's relevant facts and laws. Okay. Seeing in other place. আচ্ছা, এখানে একটু আলোচনা যদি করা, আমি সময় অনেক কিছু ধরতে পারছি না। যেমন এখানে যেটা বলছেন কনসিডারিং দ্য রিলেভেন্ট ফ্যাক্টস এন্ড লস, লর কথা চলে আসছে। হাউ ডু ইউ ডিফারেন্সিয়েট বিটুইন এথিক্স এন্ড ল? এথিক্স এর সাথে ল ডিফারেন্সটা কোথায়? আমরা সাধারণত জানি যে ল গুলি হলো কতগুলি প্রেসক্রাইবড রুলস, রেগুলেশন, প্রসিজার, যেটা সাম অথরিটি ডিটারমিন করে দেয় যেটা তাকে ফলো করতে হবে, এবং এটা যদি না ফলো করে পানিশমেন্টের ব্যবস্থা থাকে। কিন্তু এথিক্স এর বেলায় কিন্তু সেটা না। এথিক্স এর কিন্তু আমার কোনটা রাইট কোনটা রং ডিসাইড করার অধিকার আমার আছে, এবং এটা কেউ সেন্ট্রালি কেউ ডিটারমাইন করে দিচ্ছেন, এবং এটা না করলে আমি পানিশমেন্ট পাবো সেরকম কোনো ব্যবস্থা নাই। এই জিনিসটা কিন্তু খেয়াল করতে হবে। যখন আমি বলছি যে কনসিডারিং দ্য রিলেভেন্ট ফ্যাক্টস এন্ড লস, এথিক্স এর সাথে লটা আমি আমার ডিফারেন্সটা খেয়াল রাখতে হবে। তাহলে আমরা এখান থেকে যদি একটা জিনিস ধরতে পারি যে আমি এথিক্যাল ইস্যুগুলি আইডেন্টিফাই করার জন্য অবশ্যই আমার পার্সোনাল জাজমেন্টের একটা ব্যাপার থাকবে, বাট আমার পার্সোনাল জাজমেন্টটা শুড বি গ্রাউন্ডেড বাই মাই ওন এথিক্যাল প্রিন্সিপলস। কাজে এই এথিক্যাল প্রিন্সিপলগুলি আমার আসতে হবে আমার মোরাল স্ট্যান্ডার্ড থেকে। আমি নেক্সট স্লাইডে যাচ্ছি। এথিক্যাল ইস্যু এখানে আমরা কতগুলি বিষয় এখানে তুলে ধরেছি। যে এথিক্যাল ইস্যুগুলি যদি আমরা ডিসাইড করতে চাই তাহলে ডেফিনেটলি প্রথমে আইডেন্টিফাই করতে হবে যে এটা আসলে ইস্যু কিনা, যেটাকে আমরা প্রথমে এটা ভাবতে হবে যে আসলে আমরা ইস্যু কিনা বল, মানে ইজ ইট রিয়েলি আই এম রিয়েলি কনসার্ন, সেখান থেকে ইস্যু আছে। তাহলে ইস্যুটার পিছনে প্রবলেমটা কি এবং কারা কারা এটাতে ইনভলভ, এবং এইটাকে বিবেচনা আনতে হলে কি ধরনের ফ্যাক্টস, লস এন্ড প্রিন্সিপল আমাকে বিবেচনা আনতে হবে, এবং এটা যখনই এথিক্যাল ইস্যু হবে এটা পসিবল যদি ব্রাইটলি অ্যাকশন না নেওয়া হয় কি ধরনের পসিবল কনসিকুয়েন্সেস হতে পারে সেটাও দেখা, এন্ড আলটিমেটলি এটা একটা সলিউশন খুঁজে বের করা। এটা একটা অ্যাপ্রোচ হলো স্টেপ ওয়াইজ অ্যাপ্রোচ ইন ডিসিশন মেকিং প্রসেস। ওকে, এখন আমরা আবার চলে আসছি কতগুলি সিচুয়েশন বোঝার জন্য। হোয়াট আর এথিক্যাল ডায়লেমাস ইন টিচিং? আমাদের
এথিক্যাল ডাইলেমাটা কি এবং এথিক্যাল ডাইলেমা আমাদের টিচিং এর ক্ষেত্রে কি কি ডাইলেমাতে আমরা ভুগি। একটু ফাস্টার যাই আমরা প্লিজ। আমার তো স্যার মনে হয় প্রথমটাই কনফ্লিক্টিং ডিসিশন মেকিং। ও আপনার রিফ্লেক্ট চলে আসছে তো এখানে, এখন সেকেন্ড পজিশন আসছে কনফ্লিক্ট ডিসিশন মেকিং, ফার্স্ট হইল আনএম্বিগুয়াস অ্যাকসেপ্টেবল ফর প্রেফারেবল ডিসিশন। চেঞ্জ হয়ে গেল, কনফ্লিক্ট ডিসিশন মেকিং উপরে চলে গেছে। স্যার আমাদের আবু স্যার কি মানে সার্ভেতে উনি ইনফ্লুয়েন্স করতেছে কিনা? স্যার এখন এইটা এখন সময় বললাম ওটা ইনফ্লুয়েন্স হয়নি। ঠিক আছে আমার মনে হয় এসে গেছে, আর চেঞ্জ হচ্ছে না। ওকে ঠিক আছে, তাহলে আমরা এখান থেকে এথিক্যাল ডাইলেমাটা বুঝতে পারছি যে আমরা পরে আমি আরেকটু এক্সপ্লেইন করব ডাইলেমাটা কি। তবে এখানে একটা ভালো একটা পয়েন্ট আসছে যে যখনই ডিসিশন মেকিং ক্ষেত্রে আই মিন ডাইলেমা, আমি কি করব কি করব না, কোন দিকে যাব না, এরকম একটা সিচুয়েশনে যখন আমি পড়ে যাই তখনই আমি ফিল ইন ডাইলেমা। যেমন আমার ক্লাসে একটা স্টুডেন্ট, সে রাইট টাইমে তার অ্যাসাইনমেন্ট জমা দেয় নাই, ডেডলাইন দেওয়া হয়েছে, সে ডেডলাইন ফলো করে নাই। এখন যদি তাকে আমি আবার আরেকটা ডেডলাইন দেই, তাহলে কি আমি অন্যান্য স্টুডেন্ট যারা রাইটলি জমা দিয়েছে তাদের যে মার্কস দিব তাকে কি সেম মার্ক দিব? এই যে একটা বিষয়, এটা আমার একটা এথিক্যাল ডাইলেমাতে আমাকে ফেলে দেয়। এথিক্যাল ডাইলেমাটা এখানে একটু এক্সপ্লেইন করা হয়েছে যে এটা একটা কমপ্লেক্স সিচুয়েশন। যখন কোনো আমি একটা ডিসিশন মেকিং এর ক্ষেত্রে একটা কনফ্লিক্টিং বিষয় চলে আসে, মোরাল ইম্পারেটিভ পার্টিকুলারলি, যে আমি এই এক্সাম্পল থেকে আগে যেটা দিলাম যে আমি কোনটা করব, অ্যাপারেন্টলি মনে হবে যে আমি দুইটা ডিসিশন নেওয়ার ক্ষেত্রে যে ডিসিশনটাই নেই আই মে বি ইন ট্রাবল, কাজে আমি কোনটাকে যাব। এখানে কতগুলি মানুষের উক্তি এখানে দেওয়া আছে, যেমন জ্যাকসন কি বলেছে, টিচার্স নট অলওয়েজ অ্যাওয়ার অফ দ্য মোরাল ইম্প্যাক্ট অফ দেয়ার অ্যাকশনস, এটা একটা ডাইলেমা। Teachers are ill prepared for dealing with ethical dilemmas they have identified in their work. এবং আরেকজন বলেছেন ethical dilemmas are very content and context specific. That's the most important. ডাইলেমাটা কখন হয় সেটা নির্ভর করে আমার কনটেক্সটের উপর এবং কনটেক্সটের উপর। আমরা একটা এক্সাম্পল দেখবো এখানে, লক্ষ্য করে দেখেন এখানে এথিক্যাল ডাইলেমা গুলি আমাদের টিচাররা যেটা ফেস করে। আমি স্টুডেন্ট নিয়ে ডিল করতেছি, আমি যে প্রফেশন নিয়ে ডিল করছি, আমার টিচিং প্রফেশন নিয়ে, I am also influenced by my society, I am also influenced by my parents, guardian and family. এই সবার সাথে সঙ্গতি রেখে সবাইকে স্যাটিসফাই করে আমাকে ডিসিশন নিতে হচ্ছে। তখনই আমি ডাইলেমাতে পড়ে যাই। আমার গার্জিয়ান আমাকে প্রেসার দিচ্ছে, আমার সোসাইটি থেকে ইনফ্লুয়েন্সিয়াল পিপল তারা অনেক সময় প্রেসার দিচ্ছে, আমার স্টুডেন্টরা প্রেসার দিচ্ছে যে আপনি আমাকে 65% যে মার্ক দিলেন এটা কি আসলে ঠিক হলো কিনা, আই এম নট হ্যাপি উইথ দিস। এই কতগুলি ডায়লামাতে আমরা সবসময় প্রফেশনের ভিতরে চলে আসছি, এবং এটাকে আর ভালো বোঝার জন্য আমরা একটা এক্সাম্পল আমরা দিব এখানে। এই এক্সাম্পলটা দেখেন এখানে, এটা একটু এক্সপ্লেইন করেন এবং আপনারা একটু বোঝার চেষ্টা করি আমরা। এই ট্রলিটা মাত্র দুইটা অপশন আছে যাওয়ার। আপনি যদি একদম ডাইরেক্ট চলে যান
তাহলে এখানে 5টা ছেলে আছে, এই 5টা ছেলের উপর দিয়ে যেতে হবে, মানে 5% will be killed. আরেকটা ওয়ে আছে যে একজনকে মেরে আপনি যেতে পারেন, কিন্তু আপনাকে যেতে হবে। So in which direction you'll go? কি অ্যান্সার দিবেন? যাওয়াটা ম্যান্ডেটরি যেতেই হবে, বা ইউল হ্যাভ টু আইদার ওয়ান ওয়ে, একজন 5 জনকে মেরে যেতে পারেন, একজনকে মেরে যেতেন, কোন ওয়েতে যাবেন এখন? হ্যালো, আমার লক্ষ্যটাকেই স্যার চেঞ্জ করে ফেলবো, কাউকে মারবো না। অপশন তো নাই, অপশন তো দিচ্ছি না আমি। অপশন নাই। You have to move either one way or another way. আর কোনো অপশন নাই। পেছনের দিকে যাওয়ার সুযোগ না, নাই, সেটাও নাই। You have to move. ফেলিউর হওয়ার তো সুযোগ আছে, ফেলিউর হওয়ার তো সুযোগ আছে। হ্যাঁ, ফেলিউর হওয়ার তো সুযোগ আছে। একজনকে মেরে তারপর যেতে হবে। একজনকে সামনে মারতে হবে। ডায়লেমা হলো যে আপনার আর কোনো অপশন নাই, ইউ হ্যাভ 2 অপশন, যে কোনো একটা অপশন আপনাকে গ্রহণ করতে হবে। এখন কোন অপশনটা আপনি নেবেন? স্যার গাড়ি রেখে শুধু গাড়ি থেকে নেমে চলে গেলে হবে না? তাহলে তো গাড়িতে যারা আছে তারা আবার শেষ হয়ে যাবে। একজনকে তো স্যার ইয়া করতেই হবে, উপায় তো নেই। আর এটা তুমি কানেক্ট ইন্টারফেয়ার করো এখানে। স্যার আমি এখানে একটা এক্সাম্পল শেয়ার করতে চাচ্ছিলাম যে এই যে প্যান্ডেমিক সিচুয়েশনে আমরা কি অনলাইন এডুকেশনে যাব নাকি আমরা যাব না? আমার কাছে ওই মুহূর্তে মনে হয়েছিল আমি একটা ডিলেমার মধ্যে আছি আসলে, কারণ অনলাইনে যে বিষয়গুলো, যে ফেস টু ফেসে যেভাবে পড়ানো বা স্টুডেন্ট যেভাবে কমফোর্টেবল, সেখান থেকে তো অনলাইনে সেরকম হবে না। তাহলে কি করব? না যাওয়াই তো ভালো, এভাবে তো কোয়ালিটি এডুকেশন হবে না। বেশ কিছুদিন যাওয়ার পরে মনে হলো যে নাই মামার থেকে কানা মামা ভালো। এভাবে বসে থেকে 1 বছর লস দেওয়ার থেকে বা কতদিন লস, আনসার্টেনিটি, বেটার আমরা কিছু একটা করি। তো এই এক্সাম্পলটা দেখে স্যার আমার এরকম মনে হচ্ছে যে 5 জনকে বাঁচানো ভালো হবে, একজনকে তো মারতেই হবে, কিছু তো করার নাই। এটাকে আমরা বলি ম্যাক্সিমিন স্ট্র্যাটেজি। আমার কাছে একটা বেস্ট অফ দ্য ওয়ার্স্ট। এখানে একটা বিষয় আছে যে একজনকে তুমি যে একজন লোক দাঁড়িয়ে আছে, আমরা যতক্ষণ ট্রলিটা যাবে ততক্ষণ ওই লোকটার বাতটা খুলে দেওয়া যায় কিনা সে ব্যবস্থাটা চিন্তা করা উচিত। অপশন তো নাই, দেখছি না তো, আর কোনো অপশন তো নাই আপনার। 5 জনকে মারবেন না একজনকে মারবেন? এখানে স্যার ম্যাক্সিমিন স্ট্র্যাটেজি নেওয়া হবে, বেস্ট অফ দ্য ওয়ার্স্ট। বেস্ট অফ দ্য ওয়ার্স্ট, জি ম্যাডাম। আচ্ছা, মনে করেন এখানে এই যে একটা লোকের কথা বললেন, এখানে প্রফেসর ইউনূস দাঁড়ায় আছে, এখন আপনি একজনকে মারবেন কি প্রফেসর ইউনূসকে মারবেন? একজনকে মারতেই হবে। আমি একজনকে মারবো। তখন স্যার ওই 5 জনের উপর দিয়ে যেতে হবে বেটার ফিউচারের জন্য, ইউনুসকে বাঁচায় রাখতে হবে। না, আমি ওইভাবে ভাববো না। আমি তো মনে হয় ওই যে মানে সবাইকে যদি আমি সমানভাবে চিন্তা করি, মানুষ তো একজনকে মেরে দেবো। না, মানুষ না, শিহাব স্যার তো আর যুগে যুগে জন্মায় না, একজন দুজন হয়। প্রফেসর কিন্তু রাস্তার মধ্যে নাই, প্রফেসর কিন্তু রাস্তার মধ্যে নাই, রাস্তার সাইডে আছে। প্রফেসর রাস্তার মধ্যে দাঁড়িয়ে নেই। সামদানি স্যার আর পাবেন না, একজনই আছে। স্যার তো এখানে নাই, স্যার তো রাস্তার বাইরে, সুতরাং স্যারের ক্ষতি হবে না। দেখছি রাস্তা পুরো আমি ফর এক্সাম্পল বলছি। এটাই মানে আমরা এথিক্যাল ডায়লেমাটা বোঝাবার জন্য আমাদের প্র্যাকটিক্যাল লাইফে, এবং আরিফ ভাই খুব সুন্দর একটা এক্সাম্পল দিয়ে বোঝাবার চেষ্টা করেছে। আমাদের কোভিড-19 এর প্রেক্ষাপটে আমরা অনলাইন টিচিং যাবো কি যাবো না, আমাদের কিন্তু কোনো অপশন ছিল না। কাজী আমাদের প্র্যাকটিক্যাল লাইফে আমরা অনেক সময় এরকম এথিক্যাল ডায়লেমাতে পড়ে যাই, একটা ডিসিশন আমাদেরকে নিতেই হয়, এবং সেক্ষেত্রে প্র্যাকটিক্যালি আমরা এথিক্যালি আমরা ডিসিশন নিতে পারি না, সেখানে কিছু না কিছু ক্ষতি ঘটনা ঘটে যায়। এটার উপর প্রচুর ডিসকাশন আছে, আমরা তো এত বিষয় নিয়ে ভিতরে ডিপারে যেতে পারছি না আপনাদের সময়ের জন্য। অনেক বড় বড় ডিসকাশন এখানে আছে। স্যার অলওয়েজ গো ফর দ্য লেসার ইভিল বাই জাতীয় কিছু স্যার। মরাল ডায়লেমা, যেটা এথিক্যাল ডায়লেমাটা অনেক সময় আমরা মরাল ডায়লেমা বলি, যে আমরা একটু আগে বলেছিলাম যে মরালিটি এবং মরাল শব্দটা বেসিক্যালি আসছে আমাদের এথিক্স থেকে, রাইট এন্ড রং। কাজে মরাল ডায়লেমা যখন বলি, এথিক্যাল ডায়লেমাটাকে অনেক সময় আমরা মরাল ডায়লেমা বলে থাকি। ডিসিশন মেকিং ক্ষেত্রে আমি কি করবো, আই মিন মরাল ডায়লেমা। এরপরে আমরা আবার যাবো এখন হোয়াট আর এথিক্যাল প্রিন্সিপলস। এথিক্যাল প্রিন্সিপল গুলি কি?
My conscious guided rules. Okay. Principle that makes up one's moral code. Okay. Maximize student benefit, guided rules by the institution's country. View paternalism. Liam, এটা কি মিন করেছেন ভাই? এটা মনে হয় ওয়াজেদ সার্ভিস। না 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 না, আমি দেই নাই। এত কঠিন ইংলিশ। Paternalism, confidentiality। এই শব্দটা আমরা বুঝি নাই, কাজী যারা লিখেছেন যদি বলতে পারেন। ও আমার মনে হচ্ছে এটা প্রফেশনালিজম হবে মনে হয়, টাইপিং। Principle which keep me transparent and responsible, that are grounded in one's own moral standpoint. Confidentiality. ওকে, আমরা বেশ কিছু পয়েন্ট পেলাম। আমি সময়ের জন্য আর সময় দিচ্ছি না, আমি মুভ করছি। আমরা যখন এথিক্যাল প্রিন্সিপলস বলি তখন আমরা বলি এটা বেসিক্যালি আসে নরমেটিভ থিওরি থেকে। আমি শিওর আপনারা জানেন নরমেটিভ মানে হলো যেটা হওয়া উচিত, স্ট্যান্ডার্ড যেটা আমরা বলি আর কি, প্রেসক্রিপ্ট। নরমেটিভ থিওরি থেকে যেটাকে আমরা জাস্টিফাই করি, ডিফেন্ড করি যে মরাল জাজমেন্ট গুলি কি হওয়া উচিত, ওটার উপর ভিত্তি করে এই এথিক্যাল প্রিন্সিপল গুলিকে নির্ধারণ করা হয়। এবং এথিক্যাল প্রিন্সিপল গুলি বেসিক্যালি ফিলোসফিক্যাল স্ট্যান্ড থেকে আসে, যেটাকে ডাইরেক্ট করে আমি কোন ডিসিশন নিতে যাব, কোন এথিক্যাল স্ট্যান্ডার্ড আমাকে ঠিক করবে। কাজে এথিক্যাল প্রিন্সিপলস গুলি বেসিক্যালি বেসড ফ্রম এ ফিলোসফিক্যাল স্ট্যান্ড, which is right, which is wrong, এটার সাথে স্ট্যান্ডার্ড রেখে এথিক্যাল প্রিন্সিপল গুলিকে নির্ধারণ করা। এটা কি স্যার কিছুটা সোসাইটি স্পেসিফিক হবে না স্যার? এটা এখন আরেক প্রশ্ন তুলেছেন। আমরা যখন এই এথিক্যাল প্রিন্সিপল গুলি নির্ধারণ করি, এটা আসে বেসিক্যালি ফিলোসফিক্যাল স্ট্যান্ড পয়েন্ট অফ হোয়াট ইজ রাইট, হোয়াট ইজ রং, এবং হোয়াট ইজ রাইট, হোয়াট ইজ রং ডিটারমিন করার জন্য কিন্তু অনেক সময় সোসাইটির যে কনভেনশনাল প্র্যাকটিসেস, মনে আছে আমি প্রথম দিকে বলেছিলাম যে এথিক্স কে অনেক সময় মানুষ কনফিউজ করে কনভেনশনাল প্র্যাকটিসেস, রিলিজিয়াস বিলিফস এবং লর সাথে। এটা কিন্তু মাথায় রাখতে হবে। যখনই আমি এথিক্যাল প্রিন্সিপল গুলি করছি তখন কিন্তু আমাকে মাথায় রাখতে হবে যে am I totally guided by this conventional practices or I'm guided by ethical standard? ওইটা মাথায় রেখে আমাকে ডিসিশন নিতে হবে। এইটা তো স্যার একটু আমার কাছে স্যার মনে হচ্ছে আপনার একটা আলোচনায় শুনেছিলাম, সেখানে হচ্ছে যে শুধু টিচার্সদের জায়গা থেকে না, ছাত্রদের, যে আপনি ব্র্যাক ইউনিভার্সিটিতে একটা মেয়ে এমন পোশাক পরে আসছে যে আপনারা ঢুকতেই দেননি, তো সেটা স্যার তারপর তার গার্জেন এসে যে বললো যে কেন ইয়া করবেন না, এরকম তো লেখা নাই কিছু। দ্যাট ডাজ মিন যে ওরা আপনার এখানকার যে ভ্যালুজ এবং এখানকার যে নর্মস সেই ব্যাপারগুলোর ভায়োলেট করে আসছে, যে কারণে কিন্তু নিয়মটা না থাকলেও আপনি কিন্তু পারছেন না ওটা সহ্য করতে। কতগুলি সোশ্যাল বিহেভিয়ার নর্মস আছে, সেই নর্মস গুলি সোসাইটাল কনভেনশনাল প্র্যাকটিসের বাইরে যখন চলে যায় তখনই কনফ্লিক্টটা দেখা দেয়। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি যে আমরা যখনই মোরাল প্রিন্সিপলস এর কথা বলছি, এটা পার্সোনাল একটা পার্সনের অথবা একটা গ্রুপের বিহেভিয়ারকে ডিল করে এই প্রিন্সিপলস গুলি। আবার অনেক সময় আমরা বলি যে একটা ফান্ডামেন্টাল ট্রুথ আর প্রপোজিশনকে হেল্প করার জন্য আমরা এই প্রিন্সিপল গুলিকে ঠিক করি, এবং এটা একটা চেইন অফ রিজনিং এর মাধ্যমে সৃষ্টি করা হয় এই প্রিন্সিপল গুলি। এখন আমরা দেখব যে কতগুলি এথিক্যাল প্রিন্সিপলস আমরা এখানে রেখেছি। আপনাদের কাছে এখন ভোটাভুটি হবে, আপনারা দেখতে চাই কোন এথিক্যাল প্রিন্সিপল গুলিকে আপনারা কিভাবে প্রায়োরিটাইজ দিচ্ছেন, প্রায়োরিটি দিচ্ছেন।
এখানে আমরা টিচিং এর ক্ষেত্রে কতগুলি এথিক্যাল প্রিন্সিপলস রেখেছি এবং প্রত্যেকটা প্রিন্সিপাল নিয়ে পরে আমরা একটু কুইক ব্রাউজ করব। এখানে 9টা এথিক্যাল প্রিন্সিপল আছে ফর টিচিং। একটু কুইক যাই আমরা। এখানে স্যার রেসপেক্ট ফর কলিগস, ভ্যালিড অ্যাসেসমেন্ট অফ স্টুডেন্ট, এই দুটোই তো স্যার আমার কাছে প্রমিনেন্ট মনে হচ্ছে আর কি। এখানে প্রথমেই চলে আসছে কিন্তু কন্টেন্ট কম্পিটেন্সি, তার মানে টিচারদের কন্টেন্ট কম্পিটেন্সিটার ব্যাপারে আসছে প্রথম। ভ্যালিড অ্যাসেসমেন্ট অফ স্টুডেন্টস সেকেন্ড পজিশন আসছে। প্যাডাগজিক্যাল অ্যান্ডাগজিক্যাল কম্পিটেন্সি আসছে থার্ড পজিশন। রেসপেক্ট ফর ইনস্টিটিউশন আসছে 9th পজিশন। রেসপেক্ট ফর কলিগস থার্ড পজিশনে চলে আসছে। প্যাডাগজিক্যাল কম্পিটেন্স সেকেন্ড। কন্টেন্টটা কিন্তু প্রথমেই আসছে। স্টুডেন্ট ডেভেলপমেন্ট 6th, ভ্যালিড অ্যাসেসমেন্ট স্টুডেন্টস 7th পজিশনে চলে আসছে। ডিলিং উইথ সেন্সিটিভ টপিকস 9th পজিশন আসছে। আমাদের রিসার্চার মৃদু থেকে শামীম অথবা মহিউদ্দিন যদি একটু এই সিনারিওটাকে একটু এক্সপ্লেইন করেন, এটার এক্সপ্লেনেশন কি হবে? শামীম স্যার প্লিজ। শামীম স্যার তো আছেন, শামীম স্যার আপনি আগে শুরু করলে ভালো হয়। শামীম স্যার কি বলবেন? শামীম স্যার মনে হয় এই মুহূর্তে নাই। আচ্ছা মহিউদ্দিনই বলেন আপনার অ্যানালিসিসটা শুনি। স্যার মানে এইবারই প্রথম স্যার আমি অনেক পিছিয়ে আছি। আমি দিয়েছিলাম স্টুডেন্ট ডেভেলপমেন্ট। ওকে, তো প্রথমবারের মতো 6th পজিশনে আছি, অন্যান্য বার স্যার শুরুর দিকেই ছিলাম। তো আমার স্যার আমিও ছিলাম স্টুডেন্ট ডেভেলপমেন্ট ফার্স্টে। তো স্যার এই যে কন্টেন্টের মানে কন্টেন্ট এরিয়াতে কম্পিটেন্স থাকা বা পেডাগজি অ্যান্ডাগজি, আমি আবারও আগের মতোই বলবো, এই সবগুলার মূলে যেটা বা আমাদের পুরো ইনস্টিটিউশন বা সব এফোর্টস এর মূলেই তো স্টুডেন্টদের ডেভেলপমেন্ট, সব ধরনের ডেভেলপমেন্ট। তো এই জন্য স্যার আমরা কেন ইথিক্স প্র্যাকটিস করব টিচিং এবং লার্নিং এর ক্ষেত্রে? টিচিং লার্নিং এর কোয়েশ্চেন আসলেই তো স্যার ডেভেলপমেন্টের প্রশ্ন আসে, স্টুডেন্ট ডেভেলপমেন্ট, ইভেন টিচার ডেভেলপমেন্ট। তো আমি মনে করি স্যার এই বাকিগুলা এই সবগুলাই আমাদের মানে ওয়েজ টু অ্যাচিভ স্টুডেন্টস ডেভেলপমেন্ট। তো আমি মানে স্টুডেন্ট ডেভেলপমেন্টের পক্ষে, আর বাকিগুলা পেডাগজি অ্যান্ডাগজি বা টিচারের কম্পিটেন্স থাকা সাবজেক্ট লেভেলে, এই সবগুলাই স্টুডেন্টের ডেভেলপমেন্টের জন্য আমি মনে করি স্যার। আর কেউ কি বলবেন একটু ডিফারেন্স অফ অপিনিয়ন অথবা কমপ্লিমেন্টেশন সাপ্লিমেন্টেশন? স্যার আমার কাছেও এটা মনে হয়েছে যে স্টুডেন্ট ডেভেলপমেন্ট শুড বি ফার্স্ট প্রায়োরিটি। ওকে, আমার একটা স্যার কোয়েশ্চেন আছে আপনার কাছে। আপনি যখন স্যার খুলনা ইউনিভার্সিটির যে সেশনটা নিলেন বা কুয়েটে মনে হয়, ওইটার রেজাল্ট আর আমাদের যে রেজাল্ট আসতেছে সেখানে কত সিগনিফিকেন্ট কোথাও কোনো ডিফারেন্স পাচ্ছেন স্যার? বেশ কিছু পার্থক্য আমি পেয়েছি বিভিন্ন জায়গায়। তো এখন ওই আনফরচুনেটলি ওই ফাইন্ডিংসটা আমার কাছে থাকলে আমি কম্পেয়ার করে দেখতে পারতাম, বাট কিছু কিছু ক্ষেত্রে আমি মিল পাচ্ছি আর কিছু কিছু ক্ষেত্রে আমি ডিফারেন্স দেখতে পাচ্ছি। যেমন এই স্লাইডটার কথা যদি আমি মনে করি, সেখানে দেখতে পেয়েছিলাম ওনারা যে বিষয়টা সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছিল সেটা ছিল রিলেশনশিপ উইথ দ্য স্টুডেন্টস। এটাকে
টপ লেভেলে নিয়ে আসছিল আর কি, আর কন্টেন্ট লেভেলটা চলে আসছিল 3rd পজিশনে সুপার রিমেম্বার। কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে আমি একটা কমন প্ল্যাটফর্ম দেখতে পেলাম আমাদের এই দুটো এক্সারসাইজের ভিতরে। আর স্যার আমার একটা কোশ্চেন ছিল। আরিফা বলো। স্যার সেটা হচ্ছে যে আমরা সবাই কনফিডেন্সিয়ালিটির কথাটা বলেছি, যদি এটা এখন বর্তমানে 6 পজিশনে, তো অনেক সময় দেখা যায় যে স্যার আমাদের তো স্টুডেন্টদেরকে অনেক মার্কস এগুলো শেয়ার করতে হয়। তো এখন 1-to-1 হয়তো বা ফেস টু ফেস যখন টিচিং এ ছিলাম তাহলে শেয়ার করা যেত, কিন্তু অনলাইনে তো আমার অনেক স্টুডেন্টকে আমি হয়তো বা 1-to-1 শেয়ার করতে পারি না, তখন ওদের সবার রেজাল্ট একটা ওয়ার্ড ফাইলে বা এক্সেল ফাইলে আমি শেয়ার করি। সেক্ষেত্রে কি হচ্ছে স্যার যে আমি তো ওর রেজাল্ট ছাড়াও অন্যদের তো ডিসক্লোজ হয়ে যাচ্ছে, তাহলে তো কনফিডেন্সিয়ালিটি থাকলো না। সেক্ষেত্রে তাহলে আমাদের আনএথিক্যাল প্র্যাকটিস হচ্ছে স্যার। আমি যেটা মনে করি তোমার পয়েন্টটা খুব ভ্যালিড পয়েন্ট, তবে আমি যখন রেজাল্টটা শো করছি আমার সব স্টুডেন্টরা কিন্তু জানতেছে কোন কনটেক্সটে আমি সবাইকে রেজাল্টটা দেখাইতে হচ্ছে। এটা কিন্তু ইন্ডিভিজুয়ালি আমি বলছি না, আমি কিন্তু সব স্টুডেন্ট, যেমন কাহটের রেজাল্টটা তুমি যদি শেয়ার করো তাহলে কাহটের নেচারটা এই ধরনের, এখানে সবাই সবার রেজাল্টটা দেখতে পারো। কাজেই সেখানে কনফিডেন্সিয়ালিটি কোনো এথিক্যাল ইস্যু হিসাবে নাও আসে না আমি মনে করি। তবে কতগুলি কনটেক্সট স্পেসিফিক বিষয় আছে যেগুলি আমি কোনো অবস্থায় আমার কনফিডেন্সিয়ালিটি আমি ব্রেকডাউন করতে পারি। কাজে এটা কন্টেন্ট স্পেসিফিক এবং স্পেসিফিক কনটেক্সট অনুযায়ী হয়তো এটা ভেরি করতে পারে। থ্যাংক ইউ স্যার। ওকে, আমরা তাহলে নেক্সট ইয়েতে যাই। এখানে আমি যেটা করব, প্রত্যেকটা কম্পিটেন্স এই যে এথিক্যাল প্রিন্সিপলস কে নিয়ে সামান্য একটু টাচ করে যাব, যাতে করে টাইমটা একটু সেভ করতে পারি। কন্টেন্ট কম্পিটেন্সি বলতে আমরা বেসিক্যালি এটা কন্টেন্ট স্পেসিফিক এই কোর্স কন্টেন্ট এবং অ্যাকুরেসি এবং রিপ্রেজেন্টেটিভ অল এই জিনিসগুলিকে মিন করা হয়েছে এখানে। প্যাডাগজিক্যাল অ্যান্ডাগজিক্যাল এটা নিয়ে তো অনেক আলোচনা হয়েছে, আপনারা এটার ব্যাপারে এক্সপার্ট, আপনারা জানেন যে প্যাডাগজি থেকে আমরা অ্যান্ডাগজি যাওয়ার জন্য আমরা অনেক চেষ্টা করে যাচ্ছি। আমি শিওর এখানে যারা যারা আছেন সবাই প্যাডাগজি এবং অ্যান্ডাগজির কনসেপ্টটা নিয়ে আপনারা ক্লিয়ার আছেন, এটা নিয়ে আমি আর ডিটেলসে গেলাম না। সেনসিটিভ টপিকসটা অনেক সময় দেখা যায় আমরা ক্লাসরুমে আলোচনা করতে গিয়ে স্টুডেন্টদের সাথে অনেক সেনসিটিভ টপিক আসতে পারে, সেইটাও কিভাবে আমি ডিল করব সেই বিষয়টা নিয়েও কতগুলি রুলস রেগুলেশন প্রসিজার থাকে, যার জন্য কমপ্লায়েন্স প্রসিজার থাকে। আমাদের সেনসিটিভ বিষয়গুলি ডিল করার জন্য আমাদের আলাদা কমিটি থাকে, সেই জিনিসগুলি তারা এটা ডিল করে থাকে। স্টুডেন্ট ডেভেলপমেন্ট এটা অলরেডি আপনারা আলোচনা করেছেন, এখানে দুটো জিনিস হাইলাইট করা হয়েছে লাল কালি দিয়ে, একটা হলো এক্সপ্লয়টেশন এন্ড ডিসক্রিমিনেশন। তার মানে স্টুডেন্ট ডেভেলপমেন্ট এই ব্যবহৃত হবে যাতে করে কেউ এক্সপ্লয়েটেড না হয় এবং কাউকে ডিসক্রিমিনেশন যদি আমরা না করি। ডুয়েল রিলেশনশিপ উইথ স্টুডেন্টস, এখানে একটা বিরাট একটা ডাইলেমার ভিতরে আমরা চলে যাই, যে আমি যখন স্টুডেন্টদের সাথে ডিল করি তখন একদিকে আমি টিচার, আরেকদিকে আমি গার্জিয়ান। একদিকে আই নিড টু বিহেভ friendly with them, but at the same time I cannot become friend. So এই যে ডাইলেমাটা, এই ডাইলেমাটা এর জন্য ডুয়েল রিলেশনশিপের কথা বলা হচ্ছে। কনফিডেন্সিয়ালিটির ব্যাপারটা দেখেন এখানে যে কতগুলি হাইলাইট করা হচ্ছে, একটা হলো গ্রেডিং এর ব্যাপার, একটা ক্লাস অ্যাটেন্ডেন্সের ব্যাপার, প্রাইভেট কমিউনিকেশন, এই সমস্ত জিনিসগুলিকে কনফিডেন্সিয়াল ম্যাটেরিয়ালস ব্যবহার করা হয়। তবে আরিফা যে প্রশ্নটা করেছে সেক্ষেত্রেও একটা ব্যত্যয় ঘটে, কনটেক্সট স্পেসিফিক অনেক সময় অনেক জিনিসকে আমরা কনফিডেন্সিয়াল রাখতে পারি না। রেসপেক্ট ফর কলিগস, এটা খুবই ইম্পর্টেন্ট। আমি আমার ডিপার্টমেন্টের 30-35 জন আদার কলিগ যারা আছে তাদের সাথে আমি কিভাবে রেসপেক্ট রেখে আমি কাজ করছি, সেই জিনিসটা যাতে করে কোনো প্রকার ডিসইউনিটি না হয়, কোন প্রকার গ্রুপিং না হয় এবং সবাই সবাইকে রেসপেক্ট করে কাজ করা, এই বিষয়টা একটা বড় ধরনের এথিক্যাল ইস্যু। ভ্যালিড অ্যাসেসমেন্ট এটা অলরেডি আপনারা জানেন, এটা লাল কালিতে যেটা বলা হয়েছে ওপেন, ফেয়ার এন্ড কনগ্রুয়েন্ট উইথ কোর্স অবজেক্টিভস এর সাথে সম্পর্ক রাখা এবং রেসপেক্ট ইনস্টিটিউশন, এইটা না থাকলে তো ইনস্টিটিউশন বেসিক্যালি ইনস্টিটিউশন আর গিভিং আস ব্রেড এন্ড বাটার,
কাজে এটা এথিক্যাল ইস্যু হলে আমি যদি লয়াল না থাকি ইনস্টিটিউশনের প্রতি, আমি যদি যে কারণে আমাকে ব্রেড এন্ড বাটার ইনস্টিটিউশন দিচ্ছে, ইফ আই ডু নট ডু জাস্টিস, তাহলে কিন্তু আমি আসলে এথিক্যাল প্রিন্সিপালটা মেনটেন করলাম না। কোড অফ কন্ডাক্ট প্রফেশনাল টিচার্স এই এথিক্যাল প্রিন্সিপালগুলিকে নির্ধারণ করার জন্য কতগুলি এথিক্যাল কোড প্রত্যেকটা ইনস্টিটিউশন তারা নির্ধারণ করে থাকে। সেই বিষয়গুলি আমরা একটু দেখার চেষ্টা করবো। আমরা যদি কিছু কোড অফ এথিক্স টিচারদের জন্য সাজেস্ট করতে চাই, তাহলে কি হতে পারে, কি কি কোড অফ এথিক্স হতে পারে? ডক্টর শিহাব, আমরা কতক্ষণ পর্যন্ত যেতে পারবো? মানে স্যার আমরা তো আসলে এন্ড টাইম নেই নাই, তো আমরা আশা রাখি আর হাফ এন আওয়ার যদি নিতে পারি। আচ্ছা, আমরা কি কাউট খেলবো কিনা? হ্যাঁ স্যার। তাহলে আমাকে আরেকটু সময় দিতে হবে আর কি। আমি চেষ্টা করবো আর another 15 মিনিটস এর ভিতরে শেষ করতে। কাউটটার জন্য হয়তো লাগবে another 10 মিনিটস। ঠিক আছে। একটা শব্দ পেলাম যে সাজেস্ট কোড অফ এথিক্স ফর টিচার্স, রেসপেক্ট, honest, sincere, grateful, okay, pretty, justice, anyhow, আমি টাইম সেভ করার জন্য আমি আর মুভ করছি। এখানে অ্যাকাউন্টেবিলিটি আসছে, নতুন শব্দ, কনসাস আসছে, ফটোগ্রাফিক যখন আমরা তৈরি করি তখন আমাদের কতগুলো জিনিস খেয়াল করতে হয়। প্রফেশনাল এডুকেটর হিসেবে আমার দায়িত্ব কি হবে, টুয়ার্ডস স্টুডেন্টস এর প্রতি আমার দায়িত্ব কি হবে, এবং টুয়ার্ডস প্যারেন্ট, গার্জিয়ান এর ফ্যামিলিটির প্রতি, কমিউনিটির প্রতি, এবং আলটিমেটলি প্রফেশনাল কলিগস এর প্রতি এবং এমপ্লয়ারদের প্রতি সব দিকের খেয়াল রেখেই কোড অফ এথিক্স গুলিকে তৈরি করা হয়। এবং একটা অর্গানাইজেশনের যে কোড অফ এথিক্স গুলি যখন তৈরি করা হয় তখন কতগুলি কন্ডাক্ট ইউনিভার্সিটির কতগুলি ফলো করে, সেখানে বেশ কয়েকটা আছে। আমি রিকোয়েস্ট করব আপনাদের ভিতর থেকে এক একজন এক একটা পয়েন্ট যদি পড়েন। 1 নম্বর পয়েন্টটা আরিফা পড়ো দেখি। A teacher shall provide professional education service in a non-disciplinary manner. 1 নম্বরটা ছিল a teacher shall provide professional education services in a non-discriminatory manner. Good. Mohideen sahab, second point কি বলছে? জি স্যার, a teacher shall make reasonable effort to protect the student from conditions harmful to health and safety. Thank you. Laila, number 3. Laila, action. Sir, hello sir. Hello sir. Achha, in accordance with country's law, a teacher shall disclose confidential information about the individual only when a complaining professional purpose is reserved or when required by law. এটা জিনিসটা ক্লিয়ার আমাদের কাছে, তাই না? ওকে, এবার আরেকজন শৌকতরা 4 নম্বর পয়েন্টটা কি আছে? আমি কিন্তু সবাইকে দেখতে পাচ্ছি না, যাদের বয়স শুনেছি তাদের নামগুলি বলছি। স্যার আমাকে বলেছেন, শৌকতরা বলছি। হ্যাঁ বলেন শৌকতরা, 4 নম্বর পয়েন্টটা বলেন। A teacher shall take reasonable disciplinary action in exercising the authority to provide an atmosphere conducive to learning. Good, thank you. আর সবার নাম বলতে পারছি না আমি। 5 নম্বর একটা পয়েন্ট আরেকজনকে পড়বেন। A teacher shall not use professional relationship with the students, parents, and colleagues to private advantage. Okay, good.
সুলেমান বুধু আছে, সুলেমান নাম্বার 6টা কি বলবেন? আমাদের পার্টিসিপেন্ট কমতে কমতে 37-এ চলে আসছে। সুলেমান নাই তাহলে না? A teacher shall delegate authority for teaching responsibilities only to licensed person. মানে কি লাইসেন্স পার্সোনাল বলতে আমরা কি বুঝছি? মানে এখানে অথরিটির কথা বলি না আমরা সবসময়, যে ডিফাইন্ড অথরিটি, ডেজিগনেটেড অথরিটি, তার কথা এখানে মিন করি। ফর এক্সাম্পল হয়তো বা আমি আমার স্টুডেন্ট রিলেটেড কোন ইনফরমেশন ওই স্টুডেন্টের যে কোর্স টিচার আছে সেও আমার মতোই একজন লাইসেন্স টিচার, এভাবে যদি চিন্তা করি তার সাথে কথা বলতে পারি, অথবা একাডেমিক যে মেম্বার আছে তাদের সাথে কথা বলতে পারি। কিন্তু যারা একাডেমিক না বা তার টিচার না বা ইনস্টিটিউটের সাথে রিলেটেড না, তার সাথে আমি আমার স্টুডেন্টের বিষয়ে কোনো বিষয় ডিসক্লোজ করব না। 7 পয়েন্ট বলা হচ্ছে টিচার shall not deliberately suppress or distort subject matter, এবং 8 নম্বর বলা হচ্ছে টিচার shall not knowingly falsify or misrepresent records, এবং 9 নম্বর বলছে টিচার shall not knowingly make false or malicious statement, and number 10 a teacher shall accept a contract for a teaching position that requires licensing only if properly or provisionally licensed. এখানে বিষয়টা ওয়েস্টার্ন কান্ট্রি কনটেক্সটে আমরা তো আমাদের টিচার হওয়ার জন্য ট্রেনিং লাগে না, কোনো লাইসেন্স দরকার হয় না। 10 নম্বর পয়েন্টটা কিন্তু আসছে ওই কনটেক্সটে আর কি, যে টিচার হতে গেলে আমার যে ধরনের লাইসেন্সিং এর দরকার সেই লাইসেন্সটাকে আমি নিয়েছি কিনা। তাহলে এই সমস্ত কথাগুলি 5 নাম্বার পয়েন্টে যদি একটু যান, ওখানে একটু একটা কোয়েশ্চেন ছিল, মানে এখানে যেটা বলা হয়েছে যে টিচার শ্যাল নট টেক অ্যাডভান্টেজ অফ এনি রিলেশনশিপ উইথ স্টুডেন্টস বা যে প্রফেশনাল রিলেশন উইথ স্টুডেন্টস ইউজ। আচ্ছা, not use professional relationship with the students, parents and colleagues to private advantage. এখন এটা স্যার প্রায় সময় দেখা যায় যে ধরেন আমরা যখন আমাদের কোন একটা স্টুডেন্ট কোন একটা কোম্পানিতে জব করে, তখন আমি হয়তো বললাম যে আচ্ছা আপনার ওই কোম্পানি থেকে আমি একটা স্পন্সরশিপ পাইতে পারি কিনা, বা মানে যখন সে আমার কারেন্ট স্টুডেন্ট না, বা দেখা গেল যে একটা আমার যেহেতু মানে এখন একটা সার্কেলের মধ্যে বা নোন নেটওয়ার্কের মধ্যে আছে, আমরা অনেক সময় হয়তো কিছু জিনিস রিকোয়েস্ট করি। যে পয়েন্টটা বলছেন এখানে হলো যে এজ এ টিচার আমি পার্সোনাল কোনো অ্যাডভান্টেজ নিচ্ছি কিনা, আমি যদি ফর দ্য বেনিফিট অফ দ্য সোসাইটি, ফর দ্য বেনিফিট অফ আদার স্টুডেন্টস নিচ্ছি, সেটা ইজ এ ডিফারেন্ট ইস্যু। এখানে ফোকাসটা হলো যে আমি ব্যক্তিগতভাবে কোনো প্রাইভেট অ্যাডভান্টেজ নিচ্ছি কিনা আমার পার্সোনাল বেনিফিট। ওকে, এখন আমরা যাব যে আমি এটা একটু বলি ব্যাকগ্রাউন্ডটা। আমরা দেখতে পাই বিভিন্ন প্রফেশনে ওথ নেওয়ার সিস্টেম আছে, এক্সেপ্ট টিচিং প্রফেশনে। টিচিং প্রফেশনে কোথাও ওথ নেওয়ার সিস্টেম আমি দেখতে পাই না। আমাদের অ্যাকাউন্টিং এ ওথ নেওয়ার সিস্টেম আছে, ল প্রফেশনে ওথ নেওয়ার সিস্টেম আছে, মেডিকেল প্রফেশনে ওথ নেওয়ার সিস্টেম আছে। এখন আমি আপনাদের কাছে অনেস্টলি জানতে চাচ্ছি, আমাদের টিচিং প্রফেশনে আপনারা কি মনে করেন কিনা আমাদের এথিক্যাল ওথ নেওয়ার প্রয়োজন আছে কিনা? যদি থাকে, গ্রিন ইউনিভার্সিটি ক্যান সেট দি স্ট্যান্ডার্ড। যদি এটা আপনারা অনেস্টলি আপনাদের ফিলিং গুলি বলেন, এবং আমি পরে কুয়েট ইউনিভার্সিটি কি বলছে পরে আপনাদের সাথে আমি শেয়ার করব। শামীম হাত রাইজ করেছেন। জি স্যার, আমার কাছে মনে হয় যে ওথ টেকিং এর মতো ফর্মালিটিস গুলি প্র্যাকটিক্যালি আমরা দেখব এটার প্রয়োগটা ঠিক স্বচ্ছভাবে হয় না। ওথ টেকিংটা একটা ফর্মালিটিতে পরিণত হয় এবং সেটা এক ধরনের ফার্সিক্যাল প্র্যাকটিস হয়ে যায়। তো আমার কাছে মনে হয় যে ইন্টারনালি যতদিন পর্যন্ত আমরা এটা আত্মস্থ না করি এবং প্র্যাকটিসে ওটা দৈনন্দিন প্র্যাকটিসে না নিয়ে আসি, ততদিন পর্যন্ত প্রাতিষ্ঠানিক পর্যায়ে বা পেশাগত পর্যায়ে প্রয়োগ করতে পারবো, বাইরে পারবো না, এটা মনে হয় হবে না। তো এই জন্য আমার মনে হয় যে আজকের ট্রেনিং এর যে পারপাসটা, যে আমাদের মধ্যে এক ধরনের নৈতিকতার বোধটা, এথিক্যাল ইস্যুস গুলিকে আত্মস্থ করবার পর্যায়ে নিয়ে যাওয়া, এই প্র্যাকটিসেও যাওয়া বেশি ভালো স্যার। তাছাড়া ওথ টেকিংটা এক ধরনের
আমার বলা হয়েছে আর কি। Okay, thank you very much. But we need to make sure it's not just a ritual. Okay. I believe we should take ethical oath, but we need to make it sure it's not just a ritual. As I think. Okay, আমি এখানে বেস্ট মিক্সড রিঅ্যাকশন পেলাম এবং শামীম মন্ডল যে কথাগুলি বলছেন আমি অনেকটা রিফ্লেকশনও দেখতে পাচ্ছি মিক্সডই। আমি কুয়েত ইউনিভার্সিটি রিটায়ারটি আপনাদের সাথে শেয়ার করবো আর 30 সেকেন্ড দেখি আর কি আসে। আচ্ছা, এবার আমি একটু শেয়ার করি। কুয়েত ইউনিভার্সিটিতে এই প্রশ্নটা যখন আমি রেখেছিলাম তখন মেজরিটি ফ্যাকাল্টি মেম্বার দে গিভেন অপশন দ্যাট হ্যাঁ একটা এথিক্যাল ওথ থাকা ভালো। বাট এট দ্য সেম টাইম শামীম মন্ডল যেটা বলেছেন এই ধরনের কথাও অনেকে বলছেন যে আমরা যদি এটাকে ইন্টারনালাইজ না করি, সেন্সিটিভিটি যদি আমাদের ভিতরে না আসে, শুধু ওথ নিয়ে কি কাজ হবে কিনা এবং এটাকে আসলে কিভাবে আমরা ইমপ্লিমেন্ট করবো এবং ওথ টেকিংটাকে এটা কি আসলে এটা একটা ফর্মাল একটা এক্সারসাইজ হয়ে যাবে নাকি আসলে এটার ইমপ্লিকেশন আসবে, সেটা হু ইজ গোয়িং টু রিকগনাইজ এন্ড হু ইজ গোয়িং টু আপহোল্ড যে এটা প্রপারলি এটা ফলো আপ হচ্ছে। যেমন মেডিকেল প্রফেশনের ক্ষেত্রে হিপোক্রেটিক ওথ আছে, অ্যাকাউন্টিং এর ক্ষেত্রে ওথ আছে, লয়ারদের ক্ষেত্রে ওথ আছে। ওখানে কিভাবে সেগুলি মেনটেন হয় সেই বিষয়টাও এখানে আলোচনা আসতে পারে। আমি এখানে এটা তোলার উদ্দেশ্য ছিল যে আমরা আসলে কি মনে করি, এখানে আমি মিক্সড রিঅ্যাকশনই দেখতে পাচ্ছি। এথিক্যাল ওথ হলো যে এটা একটা স্টেটমেন্ট যেটা মোরাল প্রিন্সিপলটাকে ভিত্তি করে ওথটা নেওয়া হয় এবং আমরা দেখতে পাই যে হিপোক্রেটিক ওথ যেটা মেডিকেল প্রফেশনে তারা করে থাকে সেখানে এটা একদম ডিফাইন করা। প্রত্যেকটা মেডিকেল ডক্টরকে তাদেরকে মেডিকেল প্রফেশন ডিগ্রি শেষ হওয়ার পর তাদেরকে ওথটা নিতে হয়। এখন আমরা যারা টিচিং প্রফেশন আছি আমাদের কি ওথ নিতে হবে কিনা এটা নিয়ে আলোচনার বিষয়। আমরা যদি মনে করি তাহলে গ্রিন ইউনিভার্সিটি এরকম ধরনের কোনো একটা ইনিশিয়েটিভ নেবে কিনা এই বিষয়টা আপনাদের কাছে প্রশ্ন থাকলো। আমি শেষ করে নিয়ে আসছি। আমি আপনাদের কাছ থেকে পার্সোনাল রিফ্লেকশন চাচ্ছি অ্যাবাউট দি সেশন সো ফার দ্যাট উই হ্যাভ কন্ডাক্টেড। তবে আমি সরি যে আমাকে অনেকগুলি বিষয় খুব ফাস্ট যেতে হয়েছে, আরো ডিপার ডিসকাশন প্রয়োজন ছিল সেটা হয়তো আমরা করতে পারি নাই। তবে আই পার্সোনালি খুব অ্যাপ্রিসিয়েট করি আপনারা সবাই আমার সাথে সাথেই মুভ করেছেন এবং অনেক ভ্যালুয়েবল ইনপুট রেখেছেন। ইট ওয়াজ রিয়েলি লার্নিং টুগেদার হয়েছে আর কি। We need to find our own moral compass first. Okay, wonderful idea. Help to clear some of my confusions. That's good. Interactive in terms of ethical consequences in teaching learning practice. Very informative, educative discussion. Thank you so much. 30 seconds সময় দিব তারপর আমি চলে যাব লাস্ট।
These are all qualitative statement that you made. এখন আমি যদি এটাকে কোয়ান্টিফাই করতে চাই তাহলে আরেকটা স্লাইড আমি যাব এটাকে কিভাবে কোয়ান্টিফাই করা যেতে পারে। Much needed needs to be reminded time is specific in practice. Okay. Great learning, but we should practice this in all our real life. Thank you very much. এটা যদি কোয়ান্টিটেটিভ অ্যাসেসমেন্ট করেন তাহলে কিভাবে করবেন? আমি স্যার অ্যাসেসমেন্টটা এই যে লাস্টে যে গ্রিনটা আছে তার আগেরটা ধরবো আর কি। এইটার কারণটা এইভাবে যে আপনি যতগুলো জিনিস বলতে চাচ্ছেন যে সময়ের দরকার ততটুকু আমরা যেতে পারিনি, সে কারণে গেলে তো আমরা শেষেরটাই চলে যেতাম গ্রিনে একদম। এটাই স্যার আমার অ্যাসেসমেন্ট কোয়ান্টিটেটিভ। আমি শেষ করবো এখানে। অনেকগুলি রেফারেন্স আমি দিয়ে রেখেছি পরের স্লাইডে। এই রেফারেন্স গুলি ইউজ করতে পারবেন। ওকে, এখন আমি শেষ করছি। ডক্টর সাহেব, আমরা কি কাহরে যাব? জি স্যার। তবে স্যার একটা জিনিসের নাম মানে না বলে পারতেছি না, এই পোল ইভি এইটা স্যার মানে ওয়ান্ডারফুল টুল, আপনি যেভাবে ইউজ করলেন এক্সিলেন্ট। থ্যাংক ইউ স্যার, এটা আপনার একটা সুন্দর ডেমো দেখেন। কুয়েট ইউনিভার্সিটি যখন এটা আমি ইউজ করছিলাম, they have never heard কাহরের শব্দ শুনে নাই, রুলস এভরিওয়্যার এটা তারা জানতো না, এবং এই শেষের দিকে যে ফিডব্যাক গুলি অনেকক্ষণ পর্যন্ত তারা এটাকে হাইলি অ্যাপ্রিশিয়েট করেছে এবং বলছে যে উই হ্যাভ রিয়েলি এটা গ্রেট লার্নিং ফর আস ফর ইন্টারেক্টিভ কিভাবে হতে পারে অনলাইনও, সেটা তারা হাইলাইট করেছে। আমরা সোফার 35 জন আছি। আমাদের কাহর আমি আশা করব যে সবাই জয়েন করবেন। শামীম মন্ডল স্যার বোধহয় একটি প্রশ্ন ছিল। শামীম মন্ডল কিছু বলবেন? শামীম মন্ডল, হ্যালো, শামীম মন্ডল কিছু বলবেন? আগে ওটা হ্যান্ড রেজ করা ছিল, পরে হয়েছে কিনা। ওকে, do you like to say something or we should proceed? না স্যার, ওটা মনে হয় হয়ে গেছে, সরি স্যার, সরি। ওকে, আমার ইয়েটা কি স্ক্রিনে দেখা যাচ্ছে? ইয়েটা কাপটা দেখা যাচ্ছে স্যার, দেখা যাচ্ছে, দেখা যাচ্ছে। ওকে, তো গেট রেডি, আমি প্লেতে যাচ্ছি। আচ্ছা, স্যার আমি কি খেলবো? হ্যাঁ, আমি কি খেলবো স্যার? ইট ইজ কমপ্লিট আপ টু ইউ। আপনি ভয় পাচ্ছেন ম্যাডাম? না স্যার, আমি ভয় পাচ্ছি না, অন্যরা ভয় পাবে, কারণ আমি যেহেতু স্যারের সাথে এথিক্স কোর্সটা পড়াই, সেটা কি বায়াস হবে নাকি আমি তাই চিন্তা করছি। তুমি না জয়েন করে বেটার। আরিফা, তুমি জয়েন না করাই কারণ বেটার। স্যার আমি অনেক ফাস্টার অ্যান্সার করে ফেলবো, অন্যরা ডিমোটিভেটেড ফিল করবে।
আমাদের এটা কিন্তু আর প্রসিড করছে না, 12 জন গিয়ে থেমে গেছে।